ওয়ালাইকুম আসসালাম। সবাইকে যদি আপনি মিউট করে দেন, আপনি মনে হয় হোস্ট, মিউট অল দিলে তারপরে হ্যাঁ এবার কবির স্যার আনমিউট করে শুরু করতে পারবেন আর কি। মিস আগে শুরু করবেন, ইন্ট্রোডাকশনটা মিস করবেন, তারপরে চারটা কি বেজেছে? না, 3:59। 3:59, 1 মিনিট আছে। আরো টিচার 1 মিনিটে করুক, আমরা ঠিক 4টায় শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, 4টা বেজে গেছে, আমি পরিচয় করে দিই না স্যারের? জি মিস প্লিজ। আচ্ছা, আজকে আমাদের যে বক্তা উনি হচ্ছেন প্রফেসর ডক্টর এম.আর. কবির। উনি খুব রিনাউন্ড একজন এডুকেটর, আমাদের লাইফ মেম্বার হিসেবে জয়েন করেছেন আগামী এডুকেশন ফাউন্ডেশনে। উনি নেহরিন মাজিদের ডিরেক্ট স্যার, উনি বুয়েটের প্রফেসর ছিলেন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এবং কোয়ালিটি এডুকেশন নিয়ে অনেক কাজ করছেন ইউনিভার্সিটি লেভেলে। তো উনি আজকে ওনার কোয়ালিটি ইন এডুকেশনের যে চ্যালেঞ্জ গুলো সেসব নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। আমরা অনেক দিক থেকে কোয়ালিটি এডুকেশন দিয়ে অনেক কাজ করে যাচ্ছি, তো ওনার কাছ থেকে আমরা আজ শুনবো যে ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ গুলো কি কি আমরা ফেস করব, সেই জায়গাগুলোতে উনি কিছু কথা বলবেন আপনাদের সামনে। তা আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আগামী এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে উনি আমাদের টিচারদের জন্য একটা সুন্দর একটা কোয়ালিটি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন। আশা করি আমরা আমাদের টিচাররা সবাই এ থেকে উপকৃত হবেন। তা স্যারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সেশনটা শুরু করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। Oh, sorry. Thank you, Nafisa Miss, for such a wonderful introduction. আচ্ছা, আজকে যদিও আমি দেখতে পাই না কারা আমার সামনে আছে, আমি ধরে নিচ্ছি যে আদার দেন অফিসিয়ালস শিক্ষকরা আছেন, তার সাথে বোধহয় স্টুডেন্টও আছেন কিছু, ইফ আই এম নট রং। যাই হোক, যারাই আছেন শিক্ষার সাথে জড়িত আছেন, সেই জন্যে আমি মনে করলাম যে কিছু একটা বলি, যেটা হয়তো সলিউশনটা আমি নিজেও জানি না। এই প্রশ্নটা শুধু আপনাদের কাছে না, যদিও ইউ বলছি, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, আর উই রেডি টু মিট দি টুমরোস চ্যালেঞ্জেস। তার মধ্যে আমিও পড়ি, অনেকেই পড়ে। আচ্ছা, আমার নামটা এম.আর. কবির এবং একটা সেল নাম্বার দিয়ে রেখেছি। এটার একটা কারণ আছে কেন আমি সেল নাম্বার দিলাম। সেল নাম্বারটা দিলাম যে আমি যে প্রেজেন্টেশনগুলো দেখাবো এগুলো অনেক কিছুই আমার মন গড়া জিনিস আছে। তো কেউ যদি মনে করেন যে স্লাইড গুলো ইমপ্রুভ করা দরকার বা কোনো একটা ভুল তথ্য আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাকে যদি একটু কারেক্ট করে দেন তাহলে আমি খুব খুশি হব। তবে সেটা অফকোর্স ডিউরিং অফিস আওয়ারে করলে সেটা সবচেয়ে ভালো হয়। এই হলো ইন্ট্রোডাকশন। আমরা চলে যাই সরাসরি। সরাসরি চলে যাওয়ার কোনো উপায় নাই, কারণ আমরা সবাই আগামীর সাথে জড়িত। আগামীর কতগুলো জিনিস আসছে যেগুলো আমরা জানার পরেও আবার একটু রিভাইজ করে নিলে ভালো হয়, কারণ আমি কোন ডাইরেকশনে কথা বলবো, কোন দিকে যাব, সেটা একটা ভালো জিনিস গাইডলাইন হলো আমাদের আগামীর ভিশনটা কি। এই ভিশনটা সবাই জানে, পরিষ্কারভাবে লেখা আছে, অল আন্ডার প্রিভিলেজ চিলড্রেন ইন বাংলাদেশ উইল ইকুয়াল অপরচুনিটি।
equal opportunity for quality education to reach their potential and develop lifelong learning goals. এখানে দুটো ইম্পর্টেন্ট শব্দ আছে, একটা হলো কোয়ালিটি আর একটা হলো লাইফলং লার্নিং। এই দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে। এটা জাস্ট একটু আপনাদেরকে আবার একটু স্মরণ করে দেওয়া যে আমাদের আগামীর মিশনটা কি। সেই সাথে আমাদের মিশনটাও যদি দেখি আমরা, আগামীর মিশন ইজ টু ক্রিয়েট লাস্টিং সোশিও ইকোনমিক চেঞ্জ ইন বাংলাদেশ উইথ এডুকেশন। এডুকেশন না হলে কোনো কিছুই আসলে আমরা সফল কাম হব না। আজকাল একটা কথা আছে না, যদি কোনো দেশকে আর এখন যুদ্ধ করে দখল করতে হয় না, ওই দেশের যদি কোনো রকমের এডুকেশন পলিসিটা নষ্ট করে দেওয়া যায়, এমনি জাতিগতভাবে সেই দেশ ধ্বংস হয়ে যাবে। সো আমাদের সেই কোয়ালিটি এডুকেশনটা দরকার, যার জন্য পুরো জাতিগতভাবে ইভেন এন্টায়ার হিউম্যানিটি কিভাবে বেনিফিটেড হয় সেটাও আমি আলোচনা করব। এটা হলো আমাদের সেই মিশনটা, আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিলাম। এটা হলো এই যে আগামীর মিশনের মধ্যে আমাদের অবজেক্টিভ গুলোকে আলটিমেটলি কোথায় গিয়ে আমরা রিচ করব। আপনারা সবাই পরিচিত আছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি, যেটার প্রতিটা অনেকগুলো 8টা গোলের সাথে আমাদের অ্যাক্টিভিটি গুলো অ্যালাইন করা আছে। তার মধ্যে নাম্বার 4 দেখেন কোয়ালিটি এডুকেশন, যেটা আমরা কাজ করছি। জেন্ডার ইকুয়ালিটি, আমরা জেন্ডার বায়াস না, ইকুয়ালিটি বেসিসে আমরা সেদিকে খেয়াল রাখতে হবে, সেটা নিয়েও আমরা কাজ করছি। নাম্বার 6 clean water and sanitation, which is very important, one of the highest environmental problem in Bangladesh. So number 8, that direct work, decent work and economic growth. It will shortcut education is related, but still we are aligned to that goal also. And number 10 is required reduced inequalities. আমাদের যে অসামঞ্জস্য এটা আছে সেটা আমাদেরকে দূর করতে হবে, সেই বিষয়ে কাজ করা। Then number 16 comes the peace, justice and strong institutions. And finally the partnership for the goals. এই দেখেন এই 17 গোলস এর মধ্যে 8টা গোলসই আমাদের আগামীর সাথে অ্যালাইন করা আছে। তো কাজেই আমরা একটা ভালো উদ্দেশ্য এবং আমাদের আলটিমেট অবজেক্টিভ এবং আলটিমেট হাউ উই আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, এটা কিন্তু সুন্দরভাবে গ্লোবাল পার্সপেক্টিভ প্লাস দি লোকাল পার্সপেক্টিভ ইভেন আমাদের দেশীয় অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন। তো সেই জন্য আমি এই 3টা স্লাইড জাস্ট আপনারা সবই জানেন, তারপর আবার একটু দেখে নাও। ওকে, এখন আমাদের জীবনে আমরা কি করি সেটা একটু যাই, যে আমরা স্বপ্ন দেখি। আসলে যে মানুষ স্বপ্ন দেখতে জানে না তার জীবনের প্রগ্রেস করা খুব ডিফিকাল্ট। সো যখন স্বপ্ন দেখি, সেটা বিছানায় শুয়েই হোক বা বসে বসেই হোক বা যে কোনো ভাবে, স্বপ্নটা কিন্তু খুব পরিষ্কার দেখা যায়, ওই যে আমার ডেস্টিনেশন দ্য ফ্ল্যাগ, যে আমি ওখানে পৌঁছাবো। এবং স্বপ্ন যখন আমি করি তখন কিন্তু এমনই মনে হয় যে অল আই হ্যাভ টু ডু যে রিচ দ্যাট ডেস্টিনেশন, আমি ওখানে পৌঁছে গেলে আমার হয়ে গেল। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আই স্টার্ট ওয়ার্কিং এবং আমি ওখানে পৌঁছে। কিন্তু রিয়ালিটিটা ইজ ডিফারেন্ট। স্বপ্নের বাইরে যখন আমি দেখি ওই ফ্ল্যাগ পয়েন্টটা ঠিকই আছে, কিন্তু যখন ওই ফ্ল্যাগ পয়েন্টের দিকে যখন যেতে যাই তখন দেখি এই রিয়ালিটিটা কি অবস্থা। রিয়ালিটি এই আপস এন্ড ডাউন, দেখেন সমুদ্র, কালভার্ট, ব্রিজ, বৃষ্টি, ঝড়, এগুলো সব এই কোথাও আপনার ল্যাডার দেয়া আছে, ওখান থেকে উঠতে হবে, and then finally that destination is there. তো স্বপ্ন দেখেছিলাম very smooth and now it's very rough. কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যে যদি আপনি সত্যি সত্যি রিয়ালিটি দেখেন আপনার পথটা স্মুথ হয়ে গেছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিশ্চয়ই ভুল পথে আসছেন। সঠিক পথই হলো যে পথে অনেক অবস্ট্রাকশন থাকবে, বাধা থাকবে, বিপত্তি থাকবে, সেগুলো অতিক্রম করে যাওয়াটাই হলো নর্মাল এবং সেটাই হলো। তো সেই জন্যই কাউকে ঘাবড়ানোর কোনো কারণ নাই। যখন আপনি দেখবেন অনেক বাধা আসছে, আপনি ধরে নেবেন যে এইটাই আমার সঠিক পথ, আই এম ইন দ্য রাইট ডাইরেকশন, ইন দ্য রাইট পাথ। সো আমরা সেভাবেই এগোবো। কাজে রিয়ালিটি দেখে ভয় পাওয়ার কারণ নাই, আর স্মুথ দেখে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কাজেই আমরা এই পথে আমাদের ডেস্টিনেশন, এটা আমি দেখাই আমার ইন জেনারেল সমস্ত প্রেজেন্টেশনের আগে আমরা এটা দেখাই, কারণ আমরা স্বপ্ন দেখি এক, বাস্তবটা দেখে আমরা ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই হলো সঠিক পথ। ওকে, এখানে যেহেতু শিক্ষকরাই ডমিনেট করছেন, শিক্ষকদের একটা জিনিস আমি বলি যে আপনার যে বিষয়ে আপনি পড়ান না কেন তার মধ্যে আপনার সেই বিষয়ের জ্ঞানটা অবশ্যই লাগবে। এই ছবিটা আমি দিয়েছি, যদিও
আমি জেন্ডার বায়াসড হয়ে গেছি, এটাকে ধরে নেন একটা মানুষ, ইটস নট মেল অর ফিমেল, কিছুই না, ইটস এ টিচার, হি ইজ এ টিচার। এখন টিচারটার জন্য কি কি নলেজ, কি কি গুণাবলী দরকার, অ্যাট্রিবিউটস গুলো কি, সেগুলো যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি যে ক্লাসে পড়াতে যাবেন, যে বিষয়ে পড়াতে যাবেন, সেটার নলেজটা কিন্তু ম্যান্ডেটরি, ওটা ছাড়া কিন্তু আপনার হবে না। আপনি যেই নলেজটা যে পড়াতে যাবেন তার একটা কি হোমওয়ার্ক লাগবে, একটা প্রিপারেশন লাগবে, প্রিপারেশন ছাড়া ক্লাসরুমে যাওয়া যায় না। সো প্রিপারেশন লাগবে, আপনার একটা কোহেরেন্স লাগবে। কোহেরেন্স মানে হলো আপনি যখন কথা বলবেন আপনার স্টুডেন্টদের সাথে, ইউ হ্যাভ টু বি লজিক্যাল এবং কনসিস্টেন্ট, দুটো জিনিসই। এটাই হলো কোহেরেন্স। কোহেরেন্সটা হলো যে আপনি যেই বক্তব্যগুলোই দিবেন আপনার স্টুডেন্টদের সামনে, সেটা লজিক্যাল হতে হবে এবং এটা কনসিস্টেন্ট হতে হবে, তাহলে আপনি আপনার কাজটা সঠিকভাবে করতে। আর এনগেজমেন্ট, ইউ হ্যাভ টু বি ইনভলভ ইন দি এন্টায়ার প্রসেস। কাজেই আপনি এনগেজ যদি না থাকেন, আপনি যদি ইনভলভ না থাকেন, তাহলে আবার সেই কাজটা আপনি সঠিকভাবে হয়তো করতে পারবেন না। আর কম্পোজারটা হলো যখনই আপনি কথাবার্তা বলছেন, ক্লাসরুমে আপনি লেকচার দিচ্ছেন, সেখানে আপনার নিজেকে অত্যন্ত ধীর স্থির রাখতে হবে, কালম রাখতে হবে এবং নিজেকে নিজে কন্ট্রোল করা শিখতে হবে। আপনি কোনো ব্যাপারে হঠাৎ করে রেগে যাবেন না, কোনো ব্যাপারে কোনো এক্সাইটমেন্ট থাকবেন না, আপনি আপনার নিজস্বতা থেকে একটা কনসিডার কালম একটা অ্যাটমসফিয়ার সবসময় রাখবেন। দেন ইট কামস দ্য প্রেজেন্স অফ মাইন্ড। আপনি সবসময় প্রেজেন্স অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় স্টুডেন্ট অনেক রকমের প্রশ্ন করে, তার সঠিক উত্তরটা বলা এবং সেভাবে তাকে গাইড করা, না জানলে পরবর্তীতে ক্লাসে সেটা কিভাবে প্রেস করতে হবে সেটা আপনাকে শিখতে হবে। এন্ড ফাইনালি ইদানিং কালের এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি অ্যাড করেছি, এটা নর্মালি দেখা যায় না, দ্য বডি ল্যাঙ্গুয়েজ। অনেকে এটা বলে যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাকর্ডিং টু মি ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি যা বক্তব্য দিচ্ছেন তার সাথে যে বডি ল্যাঙ্গুয়েজের সিনক্রাইজেশন না থাকে, তাহলে কিন্তু আপনি অন্যরকম মেসেজ হতে পারে, সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। আর নিজের ভয়েসটা, ইট হ্যাজ টু বি ক্লিয়ার। আপনি যা বলছেন সেটা যেন পরিষ্কার ভাবে আপনার স্টুডেন্টরা শুনতে পায়। তো এই গুণাবলী দিয়েই হলো একটা শিক্ষক। এটা হলো আমার তরফ থেকে। এ থেকে যদি আপনি ডিসএগ্রি করতে পারেন, আপনি যদি মনে করেন না আরো গুণাবলী দরকার, সেটাও অ্যাড করতে পারেন। কিন্তু আমার মতে মনে হয় যে এই কটা জিনিস যদি থাকে একটা শিক্ষকের মধ্যে, তাহলে সে অত্যন্ত সফল একজন শিক্ষক হিসাবেই উনি হতে পারবেন। এবং আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনি কি চান না আপনার মধ্যে এই গুণাবলীগুলো থাক? আই এম শিওর আপনারাও চান যে হ্যাঁ আমার মধ্যে নলেজ থাকুক, প্রিপারেশন থাকুক, কোহেরেন্স থাকুক, এনগেজমেন্ট থাকুক, কম্পোজার থাকুক, প্রেজেন্স অফ মাইন্ড, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ভয়েস ক্ল্যারিটি, এগুলো থাকুক। এটা আই এম শিওর যে আপনারা প্রত্যেকে আমার সাথে এগ্রি করবেন। এছাড়াও আরো অনেক গুণাবলী থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যেই শিক্ষার কথা বলছি, এডুকেশনটা একটু ডেফিনিশনটা বলে যাই, তাহলে আপনার জন্য ইজি হবে। আমরা আসলে এডুকেশনটা কেন করি, মানে কি করি এডুকেশনের মাধ্যমে? এডুকেশন ইজ a form of learning. These are all copied from the Google definition. You will find it everywhere. Education is a form of learning in which the knowledge, skills, and habits of a group of people are transferred from one generation to the next generation. তার মানে হলো আমি যা জানি, আমি নেক্সট জেনারেশন কাছে আমার সেই জ্ঞান বা আমার যে স্কিল, হ্যাবিট, আমাদের ফ্যামিলি ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, এগুলো সমস্ত কিছু ট্রান্সফার করে দিয়ে যাওয়ার, এটা যে মাধ্যম, সেটার নামই হলো এডুকেশন। সো এই এডুকেশনের কেন আমরা এডুকেশনটা নেই, একটা স্টুডেন্টের কি লাভ হয়? একটা লাভ হয় টু অ্যাচিভ দ্য আলটিমেট ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অ্যাজ এ হোলিস্টিক হিউম্যান বিং। তার ফিজিক্যাল, সোশ্যাল এন্ড ইমোশনাল, ইন্টেলেকচুয়াল এগুলোর ইমপ্রুভমেন্ট, এটা হলো বেনিফিট ফর দি স্টুডেন্ট। একটা ছাত্র সে এডুকেশনটা নিয়ে তার এই উন্নতি ঘটবে। আর ফ্যামিলির কি ঘটবে? ফ্যামিলি ঘটবে টু ক্রিয়েট গুড ফ্যামিলি মেম্বার, টু আপলিফট ইকোনমিক্যালি এন্ড সোশ্যালি। তার যেন সমাজে সে প্রতিষ্ঠিত হতে পারে, সে আর্ন করতে পারে এবং সে একজন ভালো আমার ফ্যামিলি মেম্বার হতে পারে। আমার বাচ্চাদেরকে আমি শিক্ষা অঙ্গনে পাঠাবো, এই হলো আমার বেনিফিট। যাকে পাঠাবো তার বেনিফিট, আমি স্টুডেন্টের বেনিফিট বলেছি, এটা ফ্যামিলি বেনিফিট। আর সোসাইটির কি বেনিফিট? যে আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি ফর কালচার preservation,
ট্রান্সফার অ্যান্ড গ্রোথ, যেটা এডুকেশনের ডেফিনেশনের সাথে মিলে, এন্ড ফর পিস অ্যান্ড হারমোনি। যে শিক্ষিত ব্যক্তিরা দিয়ে যদি একটা সোসাইটি হয়, সেই সোসাইটিতে সমস্যা কম থাকে বা হইচই কম হয়, একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট থাকে, এবং প্রতিবেশীদের সাথে আপনি পিসফুলি ওখানে আপনি অবস্থান করতে পারেন। আর ফর দ্য নেশন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, যখন এরকম একটা সমাজ আপনার প্রতিষ্ঠিত হয়, তখন সেই দেশের ডেভেলপমেন্ট ছাড়া তার কি হবে? সো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এন্ড পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল, দ্যাটস ফর দ্য বেনিফিট অফ দ্য নেশন, এবং ফর দ্য ওয়ার্ল্ড পিস এন্ড হারমোনি, এন্ড ফাইনালি ফর দ্য হিউম্যানিটি, ফর দ্য আলটিমেট ইন গ্রোথ এন্ড হারমোনি এন্ড ইউনিভার্সাল ব্রাদারহুড। তাহলে সারা পৃথিবীতেই শান্তি থাকবে। এডুকেশনে কেন করা হয়, এখন আপনি বুঝলেন যে শুধু ইন্ডিভিজুয়াল লেভেলে যে ডেভেলপমেন্ট হচ্ছে তা না, এটা সারা পৃথিবীরই ডেভেলপমেন্ট করছেন। আপনার ইম্পর্টেন্ট রোলটার কথা চিন্তা করেন যে হোয়াট আর ইউ ডুইং, আপনি করছেন সারা পৃথিবীর এই ইউনিভার্সাল ব্রাদারহুড এবং পিসফুল হারমোনি, এগুলো সমস্ত কিছু ঠিক রাখার জন্য। সো ইউর ইম্পর্টেন্স, ইউর রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি যে কোয়ালিটি যে শব্দটা আমরা বলেছিলাম, এটা একটু গাণিতিক মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়ে গেছে, তবে আমি সহজে একটু এক্সপ্লেইন করে দিই। কোয়ালিটিটা হলো, এটা কোনো স্থির কোনো জিনিস না যে আপনি বলবেন যে ওইখানে গেলে আমার কোয়ালিটি হবে বা এই লেভেলে গেলে কোয়ালিটি হবে। কোয়ালিটি এক এক সময় এক এক রকম হয়। আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে আপনি যে ড্রেসটা ফ্যাশন হিসেবে ধরে নিতেন, এখন এটা কিন্তু আর নাই। তখন ওটা কোয়ালিটি ছিল, এখন কিন্তু আর কোয়ালিটি নাই। সো কোয়ালিটি ইজ এ মুভিং অবজেক্ট, এটা এক জায়গায় স্থির হয়ে নাই। আপনি বাজারে গেলেন, কত রকমের সাবান দেখলেন, কোন সাবানটা কিনবেন, কোন সাবানটা ভালো? এখন আপনি বলবেন যে না, সবচেয়ে দামি সাবানটা ভালো, নাও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, একটা দামি সাবান আপনি নিয়ে আসলেন, এটা দেখলেন যে যে ফ্র্যাগনেন্সটা আছে সেটা আপনার পছন্দ হচ্ছে না, তো এটার জন্য আপনি ওই সাবানটা আপনার জন্য কোয়ালিটি না। আবার আরেকজন হয়তো একদম কম দামি একটা সাবান সে নিচ্ছে, বিকজ অনেকদিন থাকে, সহজে গলে যায় না, অত্যন্ত সুন্দর ফ্র্যাগনেন্স, সে ওই কম দামিটাই তার জন্য কোয়ালিটি। সো কোয়ালিটি ইজ এ মুভিং অবজেক্ট, এবং এইটা হলো এক্সপেকটেশনের উপরে আপনি আশা কি করছেন। আপনি যেটা আশা করছেন, আপনি যদি সেটাই পান, তাহলে আপনাকে আমি বলবো যে 100% কোয়ালিটি। আর যদি আপনি যা আশা করছেন সেটা যদি না পান, তাহলে সেটা কোয়ালিটি না। এখন আমি আসি এডুকেশনে। এডুকেশন হলো আপনার স্টুডেন্টের পিছনে গার্জিয়ান, তার পিছনে আছে সমাজ। সো এনাদের এক্সপেকটেশনটা কি, একটা স্কুল থেকে একটা এক্সপেকটেশনটা কি, সেই এক্সপেকটেশন যদি আপনি পারফর্ম করতে পারেন, দ্যাট মিনস ইউ আর প্রোভাইডিং দ্য কোয়ালিটি এডুকেশন। সেই জিনিসটা আমি বলার চেষ্টা করছি। কিন্তু এনি ডেভিয়েশন, যেটাকে আমরা ডিফেক্ট হিসেবে ধরে নিই, তখন আমাদের কোয়ালিটি খারাপ নিয়ে অনেক রকমের প্রশ্ন আসবে। সো সবসময় খেয়াল রাখবেন যে সমাজ কি চাচ্ছে। তার প্যারেন্টস যখন আপনার কাছে দিয়ে আসলো আপনার ওনার বাচ্চাটাকে, তখন আপনি যে শিক্ষা দিচ্ছেন, এই জন্য প্যারেন্টস এর সাথেও কথা বলা দরকার, তাদের এক্সপেকটেশনটা কি এবং সেই অনুযায়ী আপনি পারফর্ম করছেন কিনা। যদি করে থাকেন, ইউ আর 100% কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছেন। সো ট্রু এডুকেশন, আসলে আমরা স্টুডেন্টদের করিটা কি, আমরা চাই যে ওদের ভিতরে যে পটেনশিয়ালটা আসছে সেটার ওই ক্যাপাসিটি রিলিজ করার জন্য। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু কিছু শেখাতে পারি না, এবং এটা মানে পৃথিবীতে আসলে কেউই কাউকে শেখাতে পারে না। অল ইউ ক্যান ডু যে ওনাদেরকে হেল্প করতে পারেন শিখতে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের একটা ক্যান্ডেল মানে মোমবাতি যখন কিনে নিয়ে আসেন, মোমবাতির পারপাসটা কি? মোমবাতির পারপাসটা হলো আলো দেয়া, সো ইট উইল স্প্রেড লাইট। কিন্তু আপনি কি মোমবাতিকে যদি বলেন এই মোমবাতি তুমি আলো দাও, সে দিবে? কোনোদিনও দিবে না। তার পটেনশিয়াল আছে, আলো দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে দিতে পারছে না, সে দিবেও না। আপনি যতই তাকে লাঠি দিয়ে পিটান, যতই তাকে পানিশমেন্ট দেন, মোমবাতি আপনাকে কখনোই আলো দিবে না, আনটিল আনলেস আপনি একটা ম্যাচের কাঠি নিয়ে আলো জ্বালিয়ে তার সান্নিধ্যে এসে জ্বালিয়ে দেন, and then you go away, আপনি সরে যান, তারপর দেখবেন it keep on spreading the light। এই যে একটা পটেনশিয়াল তার আছে, এখন সে আলো ছড়াবে। একই রোল, your role is just to ignite, আপনি আলোটা জ্বালিয়ে দেন, তারপর সরে যান। স্টুডেন্টদেরকেও আপনি সেইভাবে আপনি এটা করবেন, স্যার রিলিজ দ্য ক্যাপাসিটিস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস, তার যে চিন্তাধারা, তার যে একটা জিনিসকে অ্যাপ্রোচ করা, সেই জিনিসগুলোকে, তার অ্যাবিলিটি গুলোকে গ্রো করাতে হবে। নিজে নিজে সে এক্সারসাইজ করবে, সেখান থেকে তার স্কিল গুলো ডেভেলপ করবে। তার কনফিডেন্স লেভেল, সে শেখার পরে তার কনফিডেন্স থাকতে হবে। আমি একটা গল্প পরে বলবো,
when I will discuss about the role model, the teacher is a role model, সেখানে আসে confidence level টা আমি বলবো। And then willpower and the goal setting competencies. Instill the vision that will enable one to become self-motivating agent. সে নিজেই কাজ করবে, তার সমস্যা সেই আইডেন্টিফাই করবে, তার সমস্যা সেই সলভ করবে। এই যে এবিলিটি হওয়ার যেটা স্কিল গুলো দরকার সেগুলো গড়ে তুলতে হবে থ্রু ট্রু এডুকেশন। এটি একটা স্টুডেন্টকে হওয়াতে হবে এবং তার দায়িত্বে আমরা যারা টিচার তারা আমরা আছি। And education system থেকে the human beings having the cognitive skill, এই জিনিসগুলো যে বাচ্চাটা যেন, আমার স্টুডেন্টরা যেন ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারে, স্টাডি করতে পারে এবং শিখতে পারে, সেই স্কিলটা আপনি ডেভেলপ করে দিবেন। পার্সোনাল স্কিলস সেটা বললাম। and then sensitive to other needs, এটা খুবই প্রয়োজন। একটা কোয়ালিটি পার্সন, একটা মানে স্মার্ট মানুষের কিন্তু দুটো জিনিস লাগে। স্মার্টনেস বলতে আমি কিন্তু ওটা বোঝাই নাই যে ভালো ড্রেস পরে আসাটাকে স্মার্টনেস বলে, সেটা না। স্মার্ট ব্যক্তি হলো যে সব ক্ষেত্রে সে উইনার, সে উইন করবে যেখানেই যাক না কেন। এবং শুধু তাই না, তার আরেকটা গুণ দরকার, সেটা হলো যে অন্যের কষ্টে কষ্ট লাগে, অন্যের খুশিতে সে খুশি হয়, মানে ইজ এ গুড হিউম্যান বিং। সেই মানুষটাকে আমরা কোয়ালিটি পার্সন বলি। সো সেনসিটিভ টু আদার নিডস, লার্নিং হাউ টু গিভ, টেক অ্যান্ড এমব্রেস দ্য আইডিয়া অফ কাস্টমার সার্ভিস বলছে মানে অন্যের আইডিয়াকে অ্যাকোমোডেট করা, অন্যের কষ্টটাকে নিজের মতো করে দেখা, অন্যের একটা নতুন আইডিয়াকে ধৈর্য ধরে শোনা। এগুলো অনেকগুলো স্কিল এবং অনেকগুলো কি বলে গুণাগুণ লাগে একটা কমপ্লিট কোয়ালিটি পার্সন হওয়ার জন্য। সো কগনিটিভ স্কিল, পার্সোনাল স্কিল, সেনসিটিভ টু আদার্স নিড, these are very important. And finally the creativity, যেটা এখনকার দিনে আমাদের গভর্নমেন্টের সিলেবাসের মধ্যেও এমফাসিস দিচ্ছে যে ক্রিয়েটিভিটি হতে হবে। সো এই জিনিসগুলো আমাদের স্টুডেন্ট গুলোর মধ্যে থাকতে হবে, যেটা তারা আশা করে ফ্রম এ একাডেমিক ইনস্টিটিউশন, যে আমার বাচ্চাটাকে পাঠিয়েছিলাম আমার এই স্কিল গুলো যেন তারা ইমপ্রুভ করে দেয়। এখন ফোকাস গুলো কি হবে? একটা হলো 100% আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্টস, আপনি যা পড়াচ্ছেন এগুলো যেন 100% আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। তারপরে হলো উইজডম, নলেজ এন্ড উইজডমের মধ্যে তফাৎটা নিশ্চয়ই আপনারা আমার চেয়ে ভালো জানেন, তারপরে আমি একটু বলে দেই যে নলেজ হলো জ্ঞান আর উইজডম হলো প্রজ্ঞা, যেটা বলে তার মানে হলো নলেজটা আমি কোথায় কাজে লাগাবো সেটার বুদ্ধি আমার কাছে আছে কিনা। আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে আমি আই হ্যাভ লার্ন হাউ টু মেক দ্য অ্যাটম বম্ব। তো অ্যাটম বম্ব বানানোর পরে আমি এটাকে কোথায় টেস্ট করবো, তো ঘরের মধ্যে টেস্ট করে দিলাম, তার মানে আমার উইজডম নাই। আমার নলেজ আছে বাট আই ডোন্ট হ্যাভ উইজডম, সো আই ডোন্ট নো ওয়্যার টু ইউজ ইট। তো সেইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, the ability to apply knowledge and experience to make the right decision, the correct choices and the right judgment. So এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা হলো eloquent speech, clear, fluent and flawless presentation of ideas and living a participated life. তার মানেটা হলো যে আমরা ইভেন স্টুডেন্টরা যখন আমরা কথা বলবো, মেক শিওর আমরা পরিষ্কার ভাবে কথা বলি এবং সেটা ফ্লুয়েন্টলি বলতে হবে এবং ফ্ললেস, মানে কথার মধ্যে এইগুলো যে বলছি আমরা সেগুলো যত মিনিমাইজ করা যায়, সো আমাদের আইডিয়া গুলো তাহলে আমরা সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারবো। এবং ফাইনালি হলো দ্য স্পিরিচুয়াল perception, ability to differentiate between right and wrong. এটা আমার কাছে খুবই অত্যন্ত একটা স্ট্রং সেন্টেন্স। আমি এখন ধরেন এগুলো তো কোথাও থেকে আমি নিয়েছি, কিন্তু দেখার পরে এই যে স্পিরিচুয়াল পারসেপশনের কথাটা বললো, আমি মনে করি একটা এডুকেটেড পার্সনের এই গুণটুক থাকলেই আমি তাকে এডুকেটেড বলতে চাই, হু ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। যে মানুষটা মানে কোনটা সঠিক এবং কোনটা ভুল এইটার তফাৎ যে করতে পারে সেই আমার দৃষ্টিতে অন্তত শিক্ষিত ব্যক্তি। কাজে অনেক ডেফিনিশন আপনি পাবেন ইন্টারনেট ঘাটলে, কিন্তু এই লাইনটা আমার কাছে খুবই মনে হচ্ছে যে আমি একটা মানুষকে শিক্ষিত মানুষ শুধুমাত্র ওই রিডিং এন্ড রাইটিং বা বই পড়া বা ডিগ্রি এটার পাশাপাশি এটা যদি না থাকে তাহলে তাকে শিক্ষিত ব্যক্তি বলা যায় না আমার মতে। এখন আসি আমি কিছুটা আপনাদের গল্পের মধ্যে নিয়ে যাব, which is lifelong learning. আমি অলরেডি 22 মিনিট
সময় নিয়ে নিচ্ছি, আমি আর 18 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আপনারা এই তিনটা সেন্টেন্স সবাই জানেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জানেন না এখানে আমার মনে হয় না কেউ আছে যে এই সেন্টেন্সটা জানেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শিখে আসছি, দ্য বেস্ট, এখানে হলো বেস্ট। এখন আপনারা তো গ্রেডিং দিচ্ছেন কি কি? এক্সেলেন্ট, ভেরি গুড, গুড, স্যাটিসফ্যাক্টরি, দেন ফেইল। কতগুলো গ্রেডিং, তার মধ্যে একটা বেস্ট। বেস্ট আর গুডটা কি ধরে নিলাম বেস্ট। এখন কেউ যদি এই ভুলটা করে যে আমি আর এক্সেলেন্ট দরকার নাই, এক্সেলেন্ট তো 80% পেলেই তো এক্সেলেন্ট পাওয়া যায়, ইভেন এক্সেলেন্ট পাইতে গেলেও 80% হলেই কিন্তু এক্সেলেন্ট হয়ে যায়। এখন বড় বড় কাজ করে আমরা যে স্টুডেন্টরা যখন একসময় ইঞ্জিনিয়ার হবে, তখন তো ওই যে 10% রেখে দিবে, বলবে যে আমি 90% পেলেই তো যথেষ্ট, তাও তো আমি এক্সেলেন্টই আছি। এই যে একটা মিসকনসেপশন হয়ে আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমার মনে হচ্ছে যে এই সেন্টেন্সটার মধ্যে কিছু কোনো একটা জায়গায় সমস্যা আছে। আদারওয়াইজ এন্টায়ার নেশন এইটা পড়ার পরে কেন এন্টায়ার নেশন ইজ ডিসঅনেস্ট না? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো গন্ডগোল আছে, অথবা এই সেন্টেন্সটার মধ্যে গন্ডগোল আছে। তো এটাকে আমরা একটু মডিফাই করে দিচ্ছি, আপনারা দেখেন এটাকে চেঞ্জ করে আপনাদের স্টুডেন্টকে বোঝাতে পারেন কিনা। Honest, instead of saying honesty is the best policy, আমরা যদি বলি honesty is the only policy, bestটা কেটে দেন, only policy, যে আমাদের honesty হতে হবে, dishonest কোনো জায়গা নেই। So either you pass or you fail, nothing in between. So আমাকে honest হইতেই হবে। এটা পড়িয়ে দেখেন আমরা আউটপুটটা পাই কিনা, কারণ বেস্ট পলিসি পড়ায় কিন্তু আউটপুট পাইনি। তো কাজে আপনি একটু স্টুডেন্টদেরকে একটু ভালোভাবে বোঝান যে what we mean by this best is we have only one policy, so is the only policy, এটা একটা বললাম। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, এই গল্পটা আমরা জোর করে খরগোশটাকে ঘুম পাড়ায় রাখলাম, এবং স্লো এবং মানে বুদ্ধিশুদ্ধিতে কচ্ছপ অনেক স্লো এবং ব্যাকওয়ার্ড, তারপর তাকে উইনার বানায় দিলাম। এটা তো একটা ঘটনা ঘটতেই পারে, এটা একটা ঘটনা ঘটতেই পারে। একটা ভালো ছাত্র হঠাৎ করে সে অসুস্থতার কারণে ভালো পরীক্ষা নাও দিতে পারে, হতেই পারে, কিন্তু তাই বলে কি সে খারাপ হয়ে গেল? কোনোদিনও না, কোনোদিনও না। এবং সেই ভালো ছাত্রটা কোনোদিন এটা মেনেও নেবে না যে আমি খরগোশ, আমি মাচ মোর ইন্টেলিজেন্ট, I can jump, I can run faster than the turtles and it's known to everyone, but how can I surrender? তখন এই গল্পের পরের গল্পটা আমি বলি, তারপর দেখেন এটাকে মিলে কিনা। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, সেই ক্ষেত্রে হ্যাঁ খরগোশ আপনার হেরে গেল, কিন্তু সে তো জানে যে সে হারার ব্যক্তি না, সে তার যে পটেনশিয়াল আছে, হি ক্যান উইন। তখন কচ্ছপকে সে আরেকদিন চ্যালেঞ্জ করলো যে তুমি আরেকদিন আসো, আরেকদিন আমরা একটা রেস দেই, দেখি তুমি কি করে পারো। তখন and he was very excited, কচ্ছপ গো বেচারা বললো যে আচ্ছা দেখো, হঠাৎ করে আমি জিতে গেছি, এখন তুমি যদি চাও, আমি তো জানি তুমি জিতবা, তো এটা কোনো লুকানোর কিছু নাই, সবাই জানে আমি স্লো। বলে না না, আমি পাবলিকলি আমি করতে চাই এই অনুষ্ঠানটা, এবং তোমাকে আমি সবাইকে আমি দেখাতে চাই যে আমি পারি। দ্যাটস র‍্যাবিট বললো। এখন দুজনে গেল, and rabbit was very excited, jumping মানে all around। সে তখন কচ্ছপ জিজ্ঞেস করলো যে where is our destination, আমরা কোথায় একসাথে মানে কতটুক দৌড়াবো। তখন মানে সে দূরে একটা তাল গাছ ছিল, সে হঠাৎ করে দেখা দিল ওই তাল গাছ হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ওখানে দৌড়ে আসো। তো সবাই রেডি, সবাই দেখছে, হঠাৎ করে দুজন রেডি সেট গো আরম্ভ করলো, সে দৌড়ে গেল। তো নিমিষের মধ্যেই তো খরগোশ দৌড়ানো আরম্ভ করে দিল, এবং অ্যাজ ইউজুয়াল কচ্ছপ আস্তে আস্তে হাঁটতেছে। কিন্তু বিফোর রিচিং দ্যাট তাল গাছ আগে র‍্যাবিট খেয়াল করেনি ওটার সামনে একটা খাল ছিল বা নদী ছিল। এখন আপনারা জানেন যে র‍্যাবিট ক্যানট সুইম। এখন সে নদীর পাড়ে বসে আছে, সে চিন্তা করছে আমি কিভাবে পার হবো, ডেস্টিনেশন তো ওই ফিক্স করছে, অন্য কেউ তো ফিক্স করে নাই। এখন কচ্ছপ আস্তে আস্তে এসে, কচ্ছপ ক্যান সুইম ইজিলি, তখন সে পানিতে নেমে পিছনের দিকে তাকায় টাটা বাই বাই করে খরগোশকে সে চলে গেল। এখন তো আর কেউর কোনো কথা নাই, র‍্যাবিটও কিছু বলতে পারছে না, সেই অ্যারেঞ্জ করছে, সেই আবারও সে ফেল করলো। এখন এখান থেকে মেসেজটা হলো, তখন চিন্তা করলো র‍্যাবিট যে না, এর সাথে কম্পিটিশন করে লাভ নাই, বেটার লেট আস ডিসকাস। এবং দুজনে আলাপ করে বললো যে দেখো, তুমিও জানো আমি
গ্রাউন্ডে আই ক্যান মুভ রিয়েলি ফাস্টার। একটা কাজ করি, টোটাল টাইম তুমি যেটুকু নিয়েছো, আর আমি তো ওখানে পৌঁছতেই পারলাম না, সেই টাইমের অনেক আগেই আমরা দুজনেই ওখানে পৌঁছে যেতে পারি কিনা। বলে সেটা কিভাবে? বলে গ্রাউন্ডে তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে নিয়ে দৌড়ে ওই ইসের পাড়ে নিয়ে যাব, নদীর পাড়ে, আর নদীতে যখন যাব তুমি আমার কাঁধে উঠবা, তখন আমরা দুজনেই মিনিমাম পসিবল টাইমে পৌঁছে যাব, যেটার মানেটা হলো উইন উইন সিচুয়েশন। তো আমাদেরকে সেই পথ নিতে হবে, নট দ্যাট স্লো অ্যান্ড স্টিডি, উই হ্যাভ টু বি মোর ফাস্ট অ্যান্ড স্টিডি। তো কাজেই আমাদেরকে ওই বুদ্ধিটা খাটিয়ে উইন উইন সিচুয়েশন হয়ে ম্যাক্সিমাম মিনিমাম টাইমে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। এটা হলো সেকেন্ড এক্সপ্লেনেশন। থার্ড যেটা লাইফ লং লার্নিং এর আছে, একটা ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এগুলো সমস্ত পুরানো দিনের কথা। বর্তমানে আপনি যদি কোনো পিলার কেউ বানায়, মানে ওই ফেল করে, তাহলে ওই পিলারের সাথে বাড়ি খেয়েই পড়ে যেতে হবে, কেউ পারবে না সামনে এগোতে। তো কাজেই পিলারের কথা চিন্তা করা যাবে না এখানে। দেয়ার শুড নট বি এনি ফেইলিয়ার ফর এনিওয়ান। এই মেসেজটা স্টুডেন্টকে দিতে হবে, ইউ শুড নট ফেইল, ইউ আর এ you have the potential, you know how to perform, and আমি তোমাকে যেটা দিচ্ছি, there will be no failure in your life. And একবার যদি ফেল করে, he will be frustrated, he will be demotivated, and he cannot progress. So সেই জন্য বলছি failure is not the pillar of success, এটা করা যাবে না। So এই তিনটা লাইফ লং লার্নিং এর যে এটা বুঝালাম, তার মানে হলো বর্তমান যুগের সাথে আপনার স্টুডেন্টটাকে সেইভাবে খাপ খাইয়ে নিতে হবে। এখন সেই জায়গায় আমরা নাই যে একটা 5 মেগাবাইটের হার্ড ডিস্ক ট্রেনে করে প্লেনে উঠাতে হবে, সেটা নাই। এখন তার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল জিনিস আমার পকেটের মধ্যে, পেন ড্রাইভের মধ্যে পড়ে আছে, খুঁজেও পাওয়া যায় না, অথচ সেটা প্লেনে উঠাতে ট্রেন লাগবে। এখন আমরা উই হ্যাভ মুভ, সো আমাকে সেই স্পিডে এগোতে হবে, এবং সেইটাকে আপনার স্টুডেন্টদেরকে সেইভাবে ইন্সপায়ার করতে হবে। ওকে, এ টিচার অফ টুডে, আজকের টিচারের যে কি গুণাবলী থাকার কথা, টিচার এজ এ রোল মডেল, যেটা আমি বলছিলাম, ওয়াই টিচার ইজ এ রোল মডেল। আপনি একটা জিনিস ভালো করে চিন্তা করতে হবে, যারা করেছেন, যারা করেননি আজকেই করতে হবে। সেটা হলো যে আপনার পজিশনটা কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইউ এন্ড ইউর স্টুডেন্ট। আপনার সাথে আপনার স্টুডেন্টের সম্পর্ক কি? স্টুডেন্ট কারা? কে তাদের বাবা মা? তাদের বাবা মারই তো দায়িত্ব ছিল তার চিলড্রেনকে মানুষ করা, তাকে নলেজ দেয়া, এবং সেটা কিন্তু দিচ্ছিল। আপনারা ভালো করে খেয়াল করেন, একটা বাচ্চা পৃথিবীতে আসার পরে সে কিভাবে হামাগুড়ি দিবে, সে কিভাবে হাঁটবে, এটা কে শিখিয়েছে? এটা তো টিচার শেখায় নাই, এটা তার বাবা মা শিখিয়েছে। কে শিখিয়েছে যে এটা ধরো না, এটা বরফ, এটা ঠান্ডা লেগে যাবে এটা ধরলে? এটা কে শেখালো? এটা টিচার শেখায় নাই, এটা মাই শিখেছে বা বাবা শিখেছে। বা আগুনের কাছে গিয়ে বাচ্চাটা আগুনে হাত দিয়ে হাত পুড়ে যাবে, এটা কে শিখেছে? বাবা মা শিখেছে, শিখাচ্ছিল তো কি করে রাস্তা পার হতে হবে, ময়লাটা কোথায় নিয়ে ফেলতে হবে, সবই তো বাবা মা শিখাচ্ছিল। তো হঠাৎ করে কি হলো যে 4 বছর বয়সে তাকে নিয়ে স্কুলে দিতে হলো? এটা হলো যে, আমি একটা ছোট গল্প বলি তাহলে আপনি বুঝবেন যে বাচ্চাটা হয়তো বাবা মা ব্যস্ত থাকে, কেউ কিচেন নিয়ে ব্যস্ত আছে, কেউ হয়তো বাইরে অফিস নিয়ে ব্যস্ত আছে, সারাদিন পরিশ্রমের পরে বাচ্চাদের অনেক প্রশ্নের উত্তরই আমরা দেই না, দিতে পারি না, যে কোনো কারণেই। যেই দিন বাচ্চাটা জিজ্ঞাসা করলো, বাবা এটা হাত দিলে ঠান্ডা লাগে আর এটা হাত দিলে পুড়ে যায় কেন, ওয়াই, তখনই হয়তো অনেক বাবা মা আছে উত্তর দিতে পারেন। অনেকেই বলে যে এ তো সারাদিন এত বেশি কথা বলে, এর জ্বালা এত বাসায় থাকা যায় না, প্রতিটা জিনিসে কেন কেন করে, ওকে স্কুলে নিয়ে দিয়ে আসো, আমার আর ভালো লাগে না, একে বাসায় রাখা যাবে না। দ্যাট মে বি মেনি অফ আওয়ার প্যারেন্টস, দে রিঅ্যাক্ট ইন দিস ওয়ে। তখন তারা খুঁজতে থাকে তাদের মতো করে তার বাচ্চাটা যে স্কুলটা মানুষ করে দিবে, তাহলে সেই স্কুলে দিয়ে আসে। তার মানে দেখেন, বাবা মার দায়িত্বটা আপনার ঘাড়ে দিচ্ছে, আমাদের ঘাড়ে দিচ্ছে। সেই জন্যই আমাদেরকে বলা হয় আমরা মাতৃ বা পিতৃতুল্য। উই আর নট দি প্যারেন্টস বাট দি, আমরা তাদেরই কাজটা করে দিচ্ছি। তো আপনি আপনার পজিশন জানবেন, এবং দেখেন বাচ্চাটাকে যখন স্কুলে দিয়ে আসলো, তারপর স্কুল থেকে সে টিচারকে খেয়াল করে সব সময়। অথচ বাড়িতে যখন ছিল স্কুলে যাওয়ার আগে, ইভেন একটা মেয়ে সন্তানও যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বড় হয়ে কি হবা, সে বলে আমি বাবা হব। কারণ বাবাকে প্রতিদিন দেখে স্মার্টলি ড্রেস করে অফিসে যায়, এবং মা বাবার প্রতি কত অ্যাটেনশন দেয় এবং কতখানি তাকে রেসপেক্ট করে, এই পজিশন গুলো যখন দেখে, তখন সে মনে করে যে পৃথিবীতে যদি কেউ হতে হয় সে আমি বাবা হব। কিন্তু যেই মাত্র স্কুলে আসলো
আমি আরেকটা ছোট গল্প বলি, যে স্কুলে আসার পরে সে পড়াশোনা করছিল, একদিন রাতের বেলা পাশের রুমে বসে বাচ্চাটা পড়ছে, আর ওই পাশ থেকে বাবা এটা শুনছে যে কি পড়ছে, দেখছে একটা ভুল উচ্চারণে একটা শব্দ পড়ছে। তখন বাবা এই রুমে এসে বললো যে তুমি এটা কি পড়ছো? তো বলে যে এইটা। বলে এটা তো সঠিক না, এটা আসল উচ্চারণটা এরকম হবে। তখন বাচ্চাটা অনেকক্ষণ চিন্তা করে বলে, বাবা, my teacher told me to pronounce like this. I don't think my teacher is wrong, you are wrong. দেখেন তার মানেটা কি হলো? তার মানেটা হলো যে সে ওই যে বাবা হবার থেকে এখন কিন্তু সরে আসছে, আমি স্যার হব। স্যার কখনো মানে ভুল করতে পারে না, কতখানি বিশ্বাস বাচ্চাটার মধ্যে। So you are a role model. So you have to be always remember how you speak, how you talk, even how you dress. যার জন্য আমি ড্রেসটা নিয়ে আসছি ওখানে। It's very important, your body language. So everything you must be very careful. বাচ্চাদের পড়াতে গেলে টিচার্স অ্যাজ এ রোল মডেল এই জিনিসটা। এই জন্য বাচ্চাদের সাথে আপনি দেখবেন, আপনি যদি ছোট বাচ্চা পড়ান আর আপনি যদি বড় একটা মানুষ হন, অ্যাবাউট 5'5" বা 5'8" যদি হন, তাহলে আপনি যদি ওইখান থেকে দাঁড়াই কথা বলেন, বহু বাচ্চা কিন্তু ভয় পাবে। সো রিজন ইজ, আপনি কখনো কি ওই বাচ্চাটার ওই 2-2.5 ফিটের থেকে তাকিয়ে কি আপনার চেহারাটা দেখেছেন? কখনো দেখতে পান নাই, কিন্তু বাচ্চাটা কি বলতে পারছে? তাও পারে না। বাট আই ক্যান টেল ইউ, আমার অনেক স্টোরি আছে, অনেক প্রশ্ন আছে যেগুলো থেকে আমি জানি ও ওইটা বিশাল একটা মানুষ থাকে, বিশাল মানুষকে সে ভয় পায়। আমি আর শব্দটা ব্যবহার করতে চাই, দত্তের মতো লাগে তার কাছে। তখন দত্তর কাছ থেকে তো কিছু শেখা যায় না, দত্ত ক্যানট বি মাই ফ্রেন্ড। কিন্তু আপনি যদি একটু বেন্ড ডাউন হয়ে নিচে বসে তার আই লেভেলে এসে কথা বলেন, দেখবেন দে বিকামস, মানে ভেরি কুইকলি দে উইল বিকাম ইউর ফ্রেন্ড। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। সো টিচার এজ এ রোল মডেল। কনটেক্সচুয়াল কম্পিটেন্সি, যেটা আমি আগেও বলেছি, যে আপনার যেটা পড়াচ্ছেন সেটার কম্পিটেন্সি ভালো থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট বি এ সাকসেসফুল টিচার। দেন কনসেপচুয়াল কম্পিটেন্সি, যে শুধু কনটেক্সট বললে হবে না, কনসেপচুয়ালি আপনাকে এক্সাম্পল দিয়ে সেগুলো বোঝানোর জন্য যে কনসেপশন থাকা দরকার সে থাকতে হবে। কিছু কারিকুলাম কন্টেন্ট কম্পিটেন্সি, সিলেবাসটা কিভাবে আছে সেটা বোঝার একটা হলিস্টিক একটা ধারণা থাকতে হবে। আপনার ট্রানজাকশনাল কম্পিটেন্সি, শুধু ওই সাবজেক্ট না, তার আশেপাশের বিষয় নিয়েও আপনার জ্ঞান থাকতে হবে যেটা আপনি পড়াচ্ছেন, সো দ্যাট কারণ স্টুডেন্টরা অনেক সময় ওটার আশেপাশের বিষয় নিয়েও কোশ্চেন করতে পারে, সেই কম্পিটেন্সিটা আপনার লাগবে। এন্ড দেন ম্যানেজমেন্ট, আপনি যখন ক্লাসরুমে যাচ্ছেন, ক্লাসরুমটা সবসময় মনে রাখবেন, ক্লাসরুম নেভার বিলংস টু টিচার, ক্লাসরুম ইজ বিলংস টু স্টুডেন্ট। আপনি যাচ্ছেন তাদেরকে as a facilitator or to help them to learn. So classroom আপনার না, ক্লাসরুমটার ছাত্রদের, আপনি ওখানে যাচ্ছেন এবং সেটাকে কিভাবে ম্যানেজ করবেন? থ্রু স্টুডেন্ট। স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করে, আমি এইগুলো করব, আমি কি, তুমি পরে আসলে তোমাকে কিন্তু আমি শাস্তি দিব, এভরিথিং নিডস টু বি ডিসকাসড উইথ দ্য স্টুডেন্ট বিকজ দ্য ক্লাসরুম ইজ বিলংস টু দেম। ক্রিয়েটিভ টিচার, তার মানে হলো আমরা ক্রিয়েটিভ টিচার কাকে বলি? যে ইনিশিয়েট 100% পার্টিসিপেশন। আপনি একা একা না, খালি একতরফা আপনি বলবেন না তার সঙ্গে, তা না, সবাইকে পার্টিসিপেট করতে বলবেন। সেটা হলো ইনিশিয়েট, একটা হলো ক্রিয়েটিভ টিচার। সেকেন্ড হলো ম্যাক্সিমাইজ স্টুডেন্ট লিডারশিপ ইন দ্য ক্লাসরুম ডিজাইন। যখন আপনি একটা ক্লাসরুমকে করবেন, অর্গানাইজ করবেন বা আপনি ম্যানেজ করবেন, তখন স্টুডেন্ট লিডারশিপের দিকে খেয়াল রাখবেন, তারা যেন এক একজন, এভরিবডি উইল বিকাম এ লিডার, তো তাদেরকে সেই জ্ঞানটা দিবেন। And ensure students take ownership of their classroom and learning. আগেই বলেছি যে যেহেতু ক্লাসরুমটা belongs to student, কাজে তাদের ওনারশিপটা তাদেরকে বুঝতে দেন, সেটা একটু বুঝাই দিবেন। আচ্ছা, এখন based on these, I'll take another 10 minutes probably, একটু exit করে যাবে। আচ্ছা, এখানে আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করব, যদি আমি উত্তর শুনতে পাবো না, বাট আপনারা মনে মনে উত্তর দেন, আপনি কোন ধরনের টিচার হতে চান? হ্যাঁ, আপনি কি এভারেস্ট টিচার হতে চান, যে নাকি শুধুমাত্র লেকচার দেয়, কথা বলে, আর কিছু করে না ক্লাসরুমে, জাস্ট বই দেখে পড়ায় দিয়ে চলে আসে? আমি টার্ম করেছি এভারেস্ট টিচার। নিশ্চয়ই আপনারা কেউই রাজি হবেন না, না না আমি এভারেস্ট টিচার হতে চাই না। তাহলে কি আপনারা একটা গুড টিচার হতে চান? আপনাকে ভালো শিক্ষক হতে চান? অনেকে হয়তো একটু একটু মাথা নাড়তেছে, আবার ভাবতেছে নিশ্চয়ই এতগুলো জায়গা আছে, নিশ্চয়ই আরো
ক্যাটাগরি আছে, আগেই আমি হ্যাঁ বলবো না। সরাসরি যদি আমি লেকচারটা দিতাম, আমি আপনাদের জিজ্ঞাসা করতাম, অনেকেই বলতো, চুপ থাকতো, এখনো বলবো যে না আরো জায়গা আছে, নিশ্চয়ই আরো ক্যাটাগরি আছে, দেখে নিই আর কি। সো গুড টিচার হলো সে শুধু বই থেকে পড়ায় না, সে আবার জিনিসটাকে বুঝায় দেয়, এক্সপ্লেইন করে কিভাবে হলো জিনিসটা একটু। সো গুড টিচার হলো সে লেকচারও দেয়, আবার সেটা বুঝায় দেয়। 3 নম্বর হলো এক্সিলেন্ট টিচার। এখন হয়তো অনেকেই বলতেছে না না না, হ্যাঁ আমি এক্সিলেন্ট টিচার। দেখি সেটা কি। সেটা হলো যে শুধু লেকচার দেয়, বুঝায় দেয়, তার সাথে ডেমনস্ট্রেট করে, মানে এক্সাম্পল দেখা দেয়, যে এই যে ধরো তুমি বাজারে গেলা, এত টাকার এই জিনিস কিনলা, এটা একটা একটা ডেমনস্ট্রেশন। হ্যাঁ, এই যোগ করলে অঙ্কে এত হলো, এই যে তোমার শুধু বইয়ে আছে 2+2, দুইটা একটু অন্যভাবে তাকে ডেমনস্ট্রেট করে দেখালো, তারা হলো এক্সিলেন্ট টিচার। অনেকেই হয়তো ভাববে যে হ্যাঁ এটাই বোধহয় ফাইনাল। দেখেন আরেকটু আছে, গ্রেট টিচার। তার কি দায়িত্ব? এই সব কটা করে, কিন্তু তার সাথে আরেকটা এডিশনাল জিনিস করে, যেটা হলো টু ইন্সপায়ার, স্টুডেন্টকে যে উৎসাহিত করে শেখার জন্য, সেইটাই হলো মেইন। ইফ ইউ ডু নট ইন্সপায়ার ইউর স্টুডেন্ট, আপনি যত ভাবেই বলেন না কেন তারা শিখতে, সে ওই মজাটা পাবে না শিক্ষা। সো দ্য গ্রেট টিচার, আই এম শিওর অল অফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট টিচার। কি দায়িত্ব আপনার? শুধু লেকচার না, এক্সপ্লেইন না, ডেমনস্ট্রেট না, ইউ মাস্ট ইন্সপায়ার দেম। তাহলে তারা সত্যিকার ভাবে আপনার কাছ থেকে শিক্ষাটা নিবে। সো এই হলো একটা। এখন আমি কুইকলি চলে যাব। এইগুলো আপনার গতানুগতিক আমাদের আগেকার কনসেপ্ট, যারা ওই যে এক গাদা বই কাঁধের মধ্যে নিয়ে স্কুলে যেত, হ্যাঁ, আর ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড লিখেই মাথা থেকে ভরে ফেলতো। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দিস আর অল ট্রেডিশনাল জিনিস, এখন নতুন জিনিস হয়ে গেছে। এখন আজকে যে চ্যালেঞ্জ গুলো আসতেছে আমাদের মধ্যে, সেটার কিন্তু উত্তর আমিও জানি না, আমি প্রশ্নগুলো রেখে যাব, আপনারা উত্তর খুঁজে দেখেন কি হবে। আজকে দেখেন আপনি বুঝতে পারতেছেন না, আপনার বাচ্চাটাকে কি বলবেন, লাইব্রেরি থেকে পড়াশোনা করো, শুধু টেক্সট বই পড়ো, নাকি কম্পিউটার ব্রাউজ করো। একদিকে কম্পিউটার বেশি থাকলে বাবা মা বলে যে সে নাকি খালি গেম খেলে, পড়াশোনা করে না। কম্পিউটার গেলেই বলে যে ও তো পড়াশোনা করে না। এখন আপনি কি করবেন অ্যাজ এ টিচার? দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কারণ বাচ্চারা কম্পিউটার সামনে গেলেই আমরা ধরে নেই সে কাজ করছে না, তার পড়াশোনা করছে না। এখন আজকাল তো কম্পিউটার, ইন্টারনেটে কত ইনফরমেশন আছে, এখন সেটা কি করবেন আপনি? কোন দিকে তাদেরকে ধাক্কা দিবেন, পুশ করবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। দিস দ্য টাইম হ্যাজ কাম। সো দিস আর দ্য চ্যালেঞ্জ। কারণটা হলো দেখেন, প্রতিদিনই আপনাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, প্রতিটি বাচ্চাও তো ডিফারেন্ট। সো একই পন্থায় সবকিছু সব দিন যদি করান, এখন বর্তমান ফ্যাশনে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। এটা একটা ছবি দিলাম এই জন্যে, এখানে দেখেন সিংহ আর হরিণের কথা বলা আছে। এখন সিংহ তো হরিণকে দেখলে খেয়ে ফেলবে, এখন হরিণ তো দৌড় দিবে, কিন্তু একই স্টাইলে যদি প্রতিদিন সিংহ অ্যাটাক করে, যে একটা পার্টিকুলার কর্নার থেকে প্রতিদিন সিংহ অ্যাটাক করছে, আর হরিণ সেখানে ধরা পড়ছে, হরিণ পরের দিন আর সেখানে যাবে না। দে উইল চেঞ্জ দ্য স্ট্র্যাটেজিস। তারা জেনেই ফেললো যে সিংহ এদিক থেকে আসে, সে ওদিকে যাবে না, তাহলে তো সিংহ না খেয়ে থাকতে হবে, তার সে তো মারা যাবে। আর যদি হরিণ প্রতিদিন ওখানে দাঁড়ায় থাকে, তো হরিণ তো সব শেষ হয়ে যাবে সেখানে। সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি কম্পিটিং ইন দি লার্নিং সোসাইটি। এই সোসাইটিতে টিকে থাকতে হলে আপনাকে বিশ্বের হ্যালো, শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না। আর কি আছেন? শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছি না। হয়তো জি, কানেকশন আমি জি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে না। একটু স্যার দেখছি আমি। শুনতে স্যার হয়তো বা ডিসকানেক্টেড হয়েছে, আমি দেখছি। স্যার সম্ভবত শুনতে ডিসকানেক্টেড। পাচ্ছি না স্যার। স্যার জয়েন করছেন, সরি, একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন, 2 মিনিট লাগবে। স্যার চলে এসছেন।
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। So I'm sorry for the interruption because of Wi-Fi connection. Okay, so এটাকে আপনারা ভুল বলতে পারবেন না because you can see the arrow and all are looking the right direction. But at the same time, আপনি যদি আবার চিন্তা করেন যে the slide cannot be changed. Okay. So আমি যদি অ্যারোটা উল্টা দিকে দেই, এটা কি ভুল? এটাও ভুল না, এটাও রাইট, because you can see that all arrows are, you know, looking at that direction. আবার যদি আমি উল্টা ভাবে করি, এটা করি, এটাও রাইট, তাহলে তিনটেই রাইট। তার মানেটা হলো একটা জিনিসের মাল্টিপল সলিউশন থাকতে পারে। তো কাজেই আমি বিফোর আই সেড রং টু সামওয়ান, আই মাস্ট থিঙ্ক তার আনসারটা আমাকে দেখতে হবে, এন্ড অ্যাকর্ডিংলি তার মানে হলো কি তিনটা ডাইরেকশনই রাইট, এখানে কোনোটাই ভুল না। সো আমি একটার মধ্যে স্টিক করে থাকবো না। সো দ্যাটস এ পার্সপেক্টিভ ভিউ পয়েন্ট। আচ্ছা, আরেকটা হলো যে আমি যেহেতু টিচার ইজ এ রোল মডেল, আপনাকে সবসময় কেয়ারফুল থাকতে হয় যে আমরা কি বলছি আর বাচ্চারা কি বুঝতে পারছে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে দেখেন একটা স্টেটমেন্ট, আপনি ধরেন একটা বাড়ি খুঁজতেছেন, বাড়ি কিনবেন, আর এরকম একটা অ্যাড দেখলেন। অ্যাডের মধ্যে কি লেখা আছে? চার্মিং এন্ড পিসফুল রেসিডেন্স অ্যাওয়ে ফ্রম নেইবার্স। চার্মিং, পিসফুল, শান্তিপূর্ণ একটা রেসিডেন্স যেটা মানে কোলাহল থেকে দূরে, উইথ এ ওয়ান্ডারফুল ভিউ অফ দ্য সি, যেখানে সমুদ্র দেখা যায় যে বাড়ি থেকে। এটা তো ভেরি অ্যাট্রাকটিভ একটা জায়গা হওয়ার কথা, তাই না? এন্ড দি এ গ্র্যান্ড পিরিয়ড স্টেয়ারকেস, একটা সুন্দর একটা স্টেয়ারকেস আছে, এন্ড লটস অফ লাইট, এবং আলো, চারিদিকে আলো। এরকম একটা অ্যাট্রাকশন দেখেন। আপনি যদি আপনাকে যদি আমি বলি, আপনি তো নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ স্যার এই বাড়িটি কিনেন, এটা খুব ভালো, একটু কোলাহল থেকে দূরে আছে, নিরিবিলি, শান্তিপূর্ণ, এবং যেখান থেকে আবার সমুদ্র দেখা যায়, তারপরে আবার অনেক আলো আছে, এরকম একটা বাড়ি কিনলে তো খুবই ভালো কথা। কিন্তু এটার মানেটা কি হতে পারে একটু দেখেন। ইট ক্যান বি এ লাইট হাউস। আপনি কি এখানে গিয়ে বাস করবেন? কোনোদিনও না। এই জন্য আমাদের কথা এবং এটার ইন্টারপ্রিটেশন is very important. কাজে as a teacher you must be careful what you are saying to your student. কাজে আপনি আপনার ভিশনটা ঠিক করে নেন, আপনি কোন দিকে যাবেন। আমি নানান সব প্রশ্নের উত্তর কিন্তু দেইনি, অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছে রেখে গেছি। তো ভিশনটা ঠিক করার আগে you ask yourself যে আপনি এটা করবেন কিনা, আপনি সেই আপডেটটা করবেন কিনা। এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে। প্রথম আছে একটা হতে পারে যে I won't do it, আমি করব না। কাজে আমি বসে থাকি, I can't do it. So I can't do it, আমি পারি না করতে, সেটা হতে পারে। আরেকটা হতে পারে I want to do it, আমি করতে চাই, but how do I do it? And I will try to do it, আমি চেষ্টা করি দেখি করতে পারি কিনা। And then করার পরে দেখতে পেলো yes I can do it, তারপরে হলো I will do it, and yes I did it। এই হবে। এখন খুঁজে বের করেন আপনার লোকেশনটা কোথায়, and পরবর্তী স্টেপে আপনি মুভ করেন, তাহলে দেখবেন one day you will say that yes I did it। কাজেই সবসময় খেয়াল রাখবেন মেজরিটির পথে হাঁটা দরকার নেই, হাঁটবেন সঠিক পথে। সো ডোন্ট ফলো মেজরিটি, ফলো দি রাইট ওয়ে। এটার আরেকটা আছে, আমাদের রবীন্দ্রসঙ্গীত আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। সো আপনি একটাই চলবেন এবং সেখানেই সঠিক পথে হাঁটবেন। এন্ড ফাইনালি আমরা একটা বনের রাজাকে, সিংহ, এখন যে বিড়াল আছে সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কাকে দেখতে পাবে সে? সে এখন আমার ইয়েটা হলো আসলে মানুষ আয়নার মধ্যে তাকিয়ে সেটাই দেখে যেটা সে দেখতে চায়। আমি মানুষও যখন আমি তাকাই, আমি আয়নার মধ্যে, হ্যাঁ এটা খুবই সিলি কোয়েশ্চেন যে আয়নার মধ্যে আপনি কাকে দেখবেন, আপনার কি দেখবেন? কিন্তু আমি তো এই মানুষটাকে কি পছন্দ করি যাকে আমি আয়নার মধ্যে দেখি? সারাদিন অনেকগুলো মিথ্যা কথা বলেছি, সারাদিন আমার যে পড়াশোনা করার কথা সেটা করি নাই, আমি সঠিকভাবে চলি নাই, সেই মানুষটা তো আমার পছন্দের না। তাহলে সেটাকে চেঞ্জ করতে হবে। আমি তো একটা আইডিয়াল মানুষ খুঁজছি, কিন্তু আমি সেটা না, তখন মানুষের ফ্রাস্ট্রেশন আসে। সেজন্য কিন্তু এটা জেনে আমার চেহারা দেখা উচিত অন্যরকম, আমি যাই হই না কেন, আমার ভিশনটা যেন ক্লিয়ার থাকে।
সেই জন্য আমি বলি যে এই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এই জন্য যে আসলে সে ওইটাই দেখবে যেটা সে দেখতে চায়। সো ডিপেন্ডস হোয়াট ইউ ওয়ান্ট টু সি, যে আপনি কি দেখতে চান। আসলে যদিও সে বিড়াল, সে বনের মধ্যে সবচেয়ে ছোট একটা প্রাণী, কিন্তু সে চায় আমি বনের রাজা হব, সেই জন্য সে এই ছবিটা দিয়েছে। সো আমি শেষ করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না বেশ সময় আমি হাতে নিয়েছি। এখন আমি অনুরোধ করব আমাদের ম্যাডামকে যে floor open করতে, if anyone have any question, I will try to answer. মিস Dr. Mary? জি জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম সবাই। মিস আপনি কি আছেন? আচ্ছা, মিসকে আমি চাচ্ছিলাম যে মিস প্রথম কমেন্ট করবে। আচ্ছা, মিস আসুক। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের এই তো মিস আছেন। মিস আপনি প্লিজ, আপনার ফ্লোর। হ্যাঁ, মেহরিন কিছু বলছো তুমি? আমি স্যার শেষ করেছেন, তো তো আপনি তো মডারেটর, সো ও লেটস আচ্ছা, ওপেন। এখন টিচারদের কিছু জিজ্ঞেস করার থাকলে একটু বলতে বলো, ওনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, কিছু জানতে চান কিনা। একটা কোশ্চেন আনসার সেশন হলে ভালো হয় আর কি। যে সেটাই আমি বলছি যে আপনি যদি এখন ফ্লোরটা ওপেন করে দেন টিচারদের মধ্যে বা অন্য যারাই পার্টিসিপেন্ট আছে, if they want to ask any question, I'll try to answer them. হ্যাঁ, আমি টিচারদের একটু আহ্বান জানাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে, যে আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে বা জানার থাকলে বা কোথাও একটু বোঝার অসুবিধা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা কিছু শেয়ার করতে পারেন আপনাদের খুব অল্প সময়ের মধ্যে। আপনারা পার্টিসিপেট করেন, এটাই আমরা চাই আর কি। একটু আগে হাত তুলেছিলেন মিজানুর রহমান স্যার। মিজানুর রহমান স্যার কিছু বলতে চাচ্ছিলেন? না ম্যাডাম, আসসালামু আসলে আলাইকুম। আজকে সম্ভবত ভুলে হাত তোলা হয়েছে। তারপরও আজকের এই স্যারকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আগামী এডুকেশন ফাউন্ডেশন এর সাথে স্যার এসেছেন, আমরা আশা করি মাঝে মাঝে এরকম সেশন আমরা পাবো। এবং সমৃদ্ধরাম, বিশেষ করে স্যার যে শিক্ষকদের কোয়ালিটি এবং যে কি প্রসেসে শিখালো, বিশেষ করে একজন গ্রেট টিচার হওয়ার জন্য যে গুণগুলো দরকার, এটা জেনে আসলে আমি নিজেকে সমৃদ্ধ করলাম এবং আশা করি আমরা আমাদের যে স্কুলের টিম শিক্ষকদের নিয়ে কাজ করতে পারবো এবং আশা করি বেটার রেজাল্ট আসবে আগের চেয়ে। ধন্যবাদ ম্যাডাম। স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করবো কোশ্চেনটা? জি বলেন। জি স্যার, একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকা প্রয়োজন, মানে কতজন স্টুডেন্ট হলে একজন টিচার সুন্দর ক্লাসটা নিতে পারবে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আপনি একদম একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন। তো এটা ধরেন ডিপেন্ড করে আপনি কোন ক্লাসের স্টুডেন্ট পড়াচ্ছেন। ধরেন যদি খুব ছোট ক্লাসের স্টুডেন্ট পড়ান তাহলে সংখ্যাটা কম হলে ভালো হয়, কারণ ওখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা ভেরি ইম্পর্টেন্ট মনে হয়। আবার ধরেন একটু বড় ক্লাসের যেটা হয় সেটা হলো একটা ইম্পর্টেন্ট যে টিচার কে পড়াচ্ছে তার ভয়েসটা অবশ্যই শেষ বেঞ্চে যে পড়াচ্ছে তার পর্যন্ত যেতে হবে। দুই অ্যাঙ্গেল থেকে, কারণ ছোট বাচ্চাদের পড়াতে গেলে আমি মনে করি 20-25 ইজ দ্য আইডিয়াল নাম্বার, আর বড় ক্লাসে নট মোর দ্যান 40-45, এর বেশি না। এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে। আর তার উপরে হলো আরেকটা এডিশনাল যে টিচারের এবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্লাসই দেখা যায় পিছনের স্টুডেন্টরা কিছু শোনে না, স্যার এত আস্তে পড়াচ্ছেন যে কিছুই শোনা যায় না। কিন্তু ইউ হ্যাভ টু বি অলওয়েজ কেয়ারফুল, কারণ ভালো স্টুডেন্টদের বেশি কেয়ার করলে তো যাই, ওরা নিজেরাও অনেক অ্যাটেন্টিভ থাকে, কিন্তু কিছু স্টুডেন্ট থাকে পেছনে বসে শুনতে পায় না, তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তাদেরকে নিয়ে আসার জন্য আপনার ভয়েসটা যদি লাউডার হয়, so that your voice reach the last bench of the class in the class, তাহলে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন, ক্লাসটা আপনার কন্ট্রোলে থাকবে। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম স্যার। আপনাদের নামটা ওয়ালাইকুম বলে স্যারের সাথে কথা বলেন, নাম আসসালামু বলেন। আলাইকুম হ্যাঁ? স্যার। স্যার একটা ওয়ালাইকুম প্রশ্ন সালাম। করতে নাম পারি? বলেন, আগে নামটা বলেন। মোহাম্মদ শেরজান 10 গ্রাম উচ্চ বিদ্যালয়। জি, বলেন আপনার স্যার প্রশ্ন উইন বলেন। টু উইন সিচুয়েশন, হ্যাঁ, স্যার উইন টু উইন সিচুয়েশন যে বলছিলেন স্যার, ওই যে খরগোশ এবং জি কচ্ছপের জি যে বিষয়টা, জি জি, এইটা তো আর একটু মানে বুঝতে চাচ্ছি আর কি একটু। অবশ্যই। আহ, আপনি তো শিক্ষক একজন, আপনি জি। প্রতিদিনই ক্লাস নেন বা সপ্তাহে 3-4 দিন ক্লাস নেন। প্রতিদিনকার ক্লাসটা কি আপনার আপনার ভালো লাগে? প্রতিদিনকার ক্লাস ভালো লাগে, তবে না, নিতে আমি হয় ওই অনেক ভালো সময়। লাগার বলিনি। দেখবেন একাদ দিন আপনি ক্লাসটা নেওয়ার পরে আপনার একটা মানসিক শান্তি অনেক বেশি লাগে, তাই না? জি, জি স্যার। একাদ দিন, এটা কিন্তু ঘটনাটা প্রতিদিন ঘটে না। প্রতিদিন নরমাল জি ক্লাস না। হয়, কিন্তু একাদ দিন আপনার ক্লাস থেকে বেরোর সাথে সাথে আপনার মনটা ভালো হয়ে যায়। জি আপনি স্যার। ভালো করে খেয়াল করেন সেটা কেন? আপনার মনটা খুশি হয়েছে সেটা তো আপনি জানলেনই। কিন্তু দেখবেন সেদিন স্টুডেন্টরাও খুশি হয়ে ক্লাসে গেছে, ক্লাস থেকে বাড়ি গেছে যে স্যার আজকে খুব ভালো পড়িয়েছে। That's a win-win জি, situation. মানে দুজনেই লাভবান হতে হবে। আর সেটাই আমাদের জি স্যার। লক্ষ্য। হ্যাঁ, কারণটা হচ্ছে জি যে আমরা কোয়ালিটি বলতেছি, কারণ ছাত্রদেরও তো একটা আশা থাকে। সে ক্লাসে আসে, জি স্যার কি করবে? তাদের একটা এক্সপেকটেশন আছে। সেটা যখন আপনি আলোচনা করে একটা তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করবেন, তখন আপনি যখন পারফর্ম করবেন, তখন দেখবেন আপনার মনের শান্তি অনেক বেশি। কম্পেয়ার টু আপনি ক্লাসে গেলেন, বই খুলে একটা পৃষ্ঠা পড়লেন, যে রিডিং পড়ে শোনায় দিলেন খালি। ওইদিন কিন্তু আপনিও শান্তি পাচ্ছেন না, স্টুডেন্টরাও কিন্তু শান্তি নাই। যেদিন দেখবেন দুজনেই হাস্যোজ্জ্বল, দুজনেই খুশি, আর ভেরি সুন দেখবেন যে পুরো স্কুলে আপনাকে বলে সবচেয়ে ভালো স্যার। সব স্যার কিন্তু আমাদের জীবনে শত শত স্যার এসে গেছে অলরেডি। আমরা কিন্তু ওই কয়েকজনের কথা কিন্তু ভুলি না একদমই। সবাই আমাদের স্যার। সবার জন্যই আজকে আমি যা তাদেরই কন্ট্রিবিউশনে আমি আজকে এত বড় হয়েছি। কিন্তু তারপরেও কয়েকটা টিচারের কথা ভুলাই যায় না। তারা আমাদের মনে দাগ কেটে গেছে। তো সেটা হতে চেষ্টা করেন। তাহলে দেখবেন যে উইন উইন কাকে বলে। জি থ্যাংক স্যার। ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে। আসসালামু আলাইকুম, আমি ইমরানা শরীফ ইম্পিরিয়াল হোপ থেকে বলছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতের সাথে আমার মতের অনেকটা মিল আছে, সেজন্য বলছি। একজন টিচারকে ভালোবাসলে একটা দুষ্টু বাচ্চা, অমনোযোগী বাচ্চা কিন্তু সে ভালো হয়ে যায়। এবং আমার ব্যক্তিগত জীবনে যে টিচারকে আমার ভালো লাগতো তার আমি সব কথা শুনতাম, একদম সব যা বলতো তাই। এবং যে টিচারকে আমার পছন্দ হতো না আমি সে পড়াটা করতাম না। আমি একসাথে খুব ভালো স্টুডেন্ট ছিলাম এবং খুব দুষ্টু স্টুডেন্ট ছিলাম। এটা আমি আমার জীবন থেকে বলছি। স্যার আপনার সাথে আমার খুব ভালো লেগেছে আপনার প্রত্যেকটা কথা, যে আমরা কিন্তু আসলে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, এই শব্দটা আমরা ভুলে গিয়েছি। আমরা জাস্ট শিখাই, কিন্তু ভালো মানুষ হতে হবে এটা কখনোই আমরা আমাদের কোনো বইয়ের কোথাও লেখা নাই। আসলে স্যার এটা আমাদের খুব ভীষণ প্রয়োজন, এখনকার সমাজের জন্য তো অত্যন্ত প্রয়োজন। একটা ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া আমাদের সমাজের জন্য, দেশের জন্য অত্যন্ত জরুরি। স্যার খুব ভালো লেগেছে স্যার আপনার বক্তব্য। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি। একজনকে স্যার দেখতে আমি পাচ্ছি, ইমদাদ রাজু। আপনি মনে হয় চ্যাটে লিখেছেন, আপনি নিজে আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। থ্যাংক ইউ। জি বলেন। Okay, thank you, sir. Sir, my question was, do you think we need rural to urban sustainability আপনার of our পরিচয়টা দিবেন education? প্লিজ। সরি, আপনার পরিচয়টা আগে দিয়েন। I'm currently a student of Dhaka University and a volunteer teacher of Swiss Bangladesh Foundation. And like my question is, do you think we need rural to urban sustainability to our education opportunities to ensure quality education equally all over the country? Yes, that's a very good question. আসলে বর্তমানে বাংলাদেশে এই মানে এডুকেশন যে সমস্যাগুলো আছে তার মধ্যে এটা একটা, মানে সবার জন্য অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, সবার জন্য অ্যাক্সেস টু এডুকেশন, এটা কিন্তু একটা সমস্যা। গভর্নমেন্ট চেষ্টা করছে যেরকম শহরকে গ্রামে নিয়ে যাওয়ার, কিন্তু এখনো লং ওয়ে টু গো এন্ড দেয়ার সো মাচ স্কোপ টু ইমপ্রুভ। যার জন্য আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি শহরের পাশাপাশি গ্রামে যেতে। গ্রামের স্কুলের টিচারদেরকে যদি আমি বোঝাতে পারি, সেখানে একটা টিচারকে বোঝানো মানে সে তার আন্ডারে 40-50টা স্টুডেন্টের কাছে সেই মেসেজটা যাবে।
ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে এটা করা উচিত আমাদের, এবং এটা বর্তমানে বাংলাদেশের সমস্যাগুলোর মধ্যে এটা একটা সমস্যা, যে অ্যাক্সেস টু all in quality education. Thank you. Thank you, sir. Sir, can I ask one more question? Yes, go ahead. Like, how much necessary you think using of learning by doing method in class for better understanding of like for better knowledge sharing actually? Okay. তোমাকে আমি বলি একটা জিনিস, কারণ বর্তমান টিচিং ম্যাথোলজি ইজ মানে কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি জানি না তুমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, ফ্লিপ ক্লাসরুম শব্দটা শুনেছো কিনা? ফ্লিপ ক্লাসরুম। Yes, sir. Yes, sir. ক্লাসরুমটা হলো তুমি এখন যেটা ক্লাসে করো সেটা বাড়িতে করবা, আর বাড়িতে যেটা করতে সেটা ক্লাসে করো। তার মানে কি, আমরা আগে ক্লাসে স্যার বলতেন, আমরা নোট নিয়ে চলে যেতাম, বাড়িতে গিয়ে বোঝার চেষ্টা করতাম, যে তখন আমরা নানান ধরনের রেফারেন্স ঘাটাঘাটি করে। কিন্তু এখন বলা হচ্ছে যে না, তুমি বাড়িতে যে সেটা দেখে আসো, ক্লাসে এসে শুধুমাত্র যেটা তুমি বোঝো নাই সেটা স্যারকে ডেমনস্ট্রেট করতে বলো বা এক্সপ্লেইন করতে বলো। তো কাজেই ক্লাসরুমে যে টিচিংটা হবে সেটা তুমি যেটা বললা যে মোর অন হ্যান্ডস অন প্র্যাকটিস হলে ইজ মাচ বেটার। যেটা আমরা বলি না হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি বাড়িতে গিয়ে অঙ্কগুলো করো, সেটা এখন বলা হচ্ছে ক্লাসরুমে করো, আর বাড়িতে শুধু টেক্সটটা পড়ে আসো। Yes, sir. It's actually like practicing or doing works practically. আর এখন তো মডার্ন কনসেপ্ট হলো ইউ লার্ন থ্রু ফান। Yes, sir. সিরিয়াসনেস দরকার নাই। Thank you, sir. হাসি পেলো কেন? দ্যাটস দ্য রিয়ালিটি। এখন তো বর্তমান কোনো প্রেসার দিয়ে কাউকে তুমি কিছু শেখাতে পারবে না। বাচ্চাদের স্পেশালি যত ইয়াঙ্গার, তোমার চেয়েও আরো ইয়াং বাচ্চারা যারা আছে, তাদেরকে তুমি যে ভয় দেখাও, ইভেন ইন ইউর ইউনিভার্সিটি লেভেল, ইফ ইউর টিচার কামস ইন দ্য ক্লাস এন্ড স্টার্ট টকিং যে দেখো আমি তো পিএইচডি করে আসছি, পিএইচডি করা এত সহজ কাজ না, অনেক পড়াশোনা, মানে তোমাকে সমস্ত ভয় দেখাচ্ছে, এটা করলে তো হবে না। স্যার অ্যাকচুয়ালি এটি বইতে আগাতে হচ্ছে, আমার প্ল্যানটা হচ্ছে স্যার আমরা যদি প্র্যাকটিক্যালি করাই, যে আমরা যে টপিকটা স্পেসিফিক্যালি পড়াচ্ছি ঠিক ওইটার উপরে যদি উদাহরণ সম্বলিত একদম ঠিক বাস্তবতা বা রিয়েলিটি আর ওই টপিকটার অ্যাভেলেবিলিটি আমাদের কতটুকু আছে সেটা যদি আমরা স্টুডেন্টদেরকে বা আমাদের যে পার্টিসিপেন্টস থাকবে তাদেরকে বোঝাতে পারি, আই থিংক মেবি ইট উইল বি মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আমি তোমাকে একটা জিনিস শেখাই দিই আজকে। তবে আমি যেটা বলি শিক্ষকদের সাথে ডিসিপ্লিন ওয়েতে, এই যে আমি যে আজকে লেকচারের মধ্যে যে ইউ মাস্ট নো ইউর রিলেশনশিপ উইথ ইউর টিচার্স, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। হ্যাঁ, কারণ তোমার বাবা মার কাজটা উনারা করছে, সো ইউ হ্যাভ টু গিভ দেয়ার ডিউ রেসপেক্ট। এটা হলো একটা। 2 নাম্বার হলো যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট ইউ অলসো হ্যাভ সাম রাইট। সেই রাইটটা কি? ইউ মাস্ট আস্ক ইউর টিচার and you must have the curiosity to know, sir, we are learning this, but where to use it? Why should I learn it? আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি এটা কোথায় কাজে লাগাবো? আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ইকোনমিস্ট হতে চাই। what knowledge you are giving me, where I'm going to use it? তাহলে কিন্তু তোমার সব উত্তর হয়ে যাবে ওখানে। So never, I always instigate my student যে আমাকে তোমরা এগোতে দিবা না যতক্ষণ পর্যন্ত তুমি কনভিন্স না হবা যে এটা তোমার শেখার প্রয়োজন আছে। আমি আমার স্টুডেন্টকে বলি, আমার ক্লাসে কখনোই আমি এটা ছাড়া ক্লাসই আরম্ভ করি না, যে আজকের এই টপিক এটা পড়াবো এবং এটা তোমার এই কাজে লাগবে। এন্ড দেন মানে ক্লাসটা ইজ বিকামস সো ইন্টারেস্টিং। এন্ড টিচারদের স্টুডেন্টদের যে আমরা প্রায় বলি যে তারা ফিজিক্যালি দে আর ইন দ্য ক্লাস বাট মেন্টালি দে আর আউট, দে আর অ্যাবসেন্ট। ওইটা হয় না, কারণ তখন সে বুঝে আরে ঠিকই তো, আমি তো এটা শিখলে আমি এটা করতে পারবো, আমি এটা শিখলে এটা করতে পারবো, হুইচ ইজ ভেরি গুড। এই ইন্টারেস্টটা গ্রো করার যে টিচার হ্যাজ টু টেক দ্য নো ইম্পর্টেন্ট রোল, এবং স্টুডেন্টও তোমারও রোল আছে। এই জন্য বলা হয় বর্তমান ভালো ক্লাস হতে হলে ইট হ্যাজ টু বি ইন্টারেক্টিভ, এন্ড ক্লাসরুম বিলংস টু দ্য স্টুডেন্ট। এটা মনে রাখবা, তোমার ক্লাস, তুমি এখানে আসছো শিখতে, উনি আসছেন তোমাকে সহায়তা করতে। তো কাজেই তুমি যদি না শিখে চলে যাও ক্লাসরুম থেকে, ইউ উইল বি ওয়েস্টিং ইউর টাইম অ্যাজ ওয়েল এজ ইউর মানি বোথ। কাজেই সবসময় উইথ কিপিং ইউর ওন পজিশন ইনট্যাক্ট, মেক শিওর যে তুমি ক্লাসটার থেকে কিছু একটা নতুন শিখে গেলা আজকে, এভরি টাইম। এবং এটা কোনো সময় কোনো টিচার খারাপ ভাবে নিবে না,
আই ক্যান অ্যাসিওর ইউ যদি তুমি প্রপারলি সেটা বলতে পারো। কারণ তোমার তো একটা অবজেক্টিভ নিয়ে তুমি একটা পার্টিকুলার ডিসিপ্লিনে পড়াশোনা করতে আসছো, কাজে সেই ডিসিপ্লিনের বাইরে গিয়ে তো কথা বললে হবে না, আমাকে সেই ইনফরমেশন দেন যেটা দিয়ে আমরা এটা করতে পারবো, সেটাই হবে তোমাদের প্রশ্ন টিচার। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আরো কেউ কিছু আর কেউ? বলতে চান? জি, আসসালামু আলাইকুম প্লিজ বলেন। স্যার, আমি খুরশিদ আলম সুইস স্কুল থেকে বলছি। জি। ম্যাম, ধন্যবাদ ম্যাম আপনাকে এবং আগাম এডুকেশন ফাউন্ডেশনকে। আপনাদের অনেক চেষ্টা আমরা অনেক ধরনের মোটিভেশন ক্লাসগুলো পাচ্ছি। এবং স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে এডুকেশন নিয়ে, যে এডুকেশন কাদের জন্য, ফর দ্য স্টুডেন্ট, ফর দ্য ফ্যামিলি, ফর দ্য সোসাইটি, ফর দ্য নেশন অ্যান্ড ফর দ্য ওয়ার্ল্ড, ফর হিউম্যানিটি। তো স্যার আশা করি আমরা আপনার কাছ থেকে আরো এরকম অনেক মোটিভেশন ক্লাস পাবো, এবং আমাদের টিচাররা যারা আছেন সবাই আপনার ক্লাস দেখেছেন এবং তারা আশা করি আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং সেভাবে নিজেরও ক্লাসে বা সেভাবে কাজ করবেন। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এন্ড থ্যাংক ইউ আগাম এডুকেশন ফাউন্ডেশনকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি আছে কোনো কথা বলার? আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। লুৎফা নাহার সোহাগ সপুতরা পাঠশালা থেকে বলছিলাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি যখন একটা ক্লাসে যখন বাচ্চাদেরকে বুঝাই বা পড়াই, তো ওখানে সব বাচ্চা তো আর একই জ্ঞানের না, কেউ অল্প বোঝে, কেউ কম বোঝে। তো যখন আমি ওদেরকে পড়াই, কিছু বাচ্চা হয়তো অনেক আগে এগিয়ে যাচ্ছে, কিছু বাচ্চা আবার পিছনে পড়ে যাচ্ছে। তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে ওদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি কি করতে পারি? আমার প্রশ্ন এটা। এটা এটা খুবই মানে প্র্যাকটিক্যালি আই আন্ডারস্ট্যান্ড আপনার যে সমস্যা, এটা খুবই ধৈর্য সহকারে এগুলো হ্যান্ডেল করতে হয়। যেরকম ধরেন যেই বাচ্চাটা আপনার দৃষ্টিতে পিছিয়ে যাচ্ছে, সে কোনো এক জায়গায় গিয়ে হয়তো পিছিয়ে যাওয়া মানে হলো তার ইন্টারেস্টটা একটু লুজ করছে, সেটাকে বের করার চেষ্টা করেন। কেন সে তাকে অন্যত্র হয়তো একটু প্রাইভেটলি বা আলাদা একটা অ্যাটেনশন দিয়ে তার কাছ থেকে একটু জানতে চান যে তার সমস্যাগুলো কোথায় আছে, বা অবজার্ভ করেন ক্লোজলি। তাকে না বলেও এটা করা যায় যদি ছোট বাচ্চা হয়, এবং ছোট বাচ্চাদের ট্র্যাকে নিয়ে আসা কিন্তু খুব সহজ কাজ। এবং এটা আমি বলছি যে টিচার যখন একটা বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু বাচ্চার ভয় পায়, অনেক ভয় পায়। যেরকম আমি একটু আগে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টকে বলছিলাম যে একটা পিএইচডি যখন সামনে জ্ঞানের পাহাড় নিয়ে সামনে দাঁড়ায়, তো জ্ঞানের ডিফারেন্সটা এত বেশি হলে তখন স্টুডেন্টরাও ভয় পায়, এত জ্ঞানী ব্যক্তির সামনে যেতে চায় না। আর একইভাবে ওই হাইটের ডাইমেনশনেও যদি অনেক বেশি তফাৎ হয়, সেও তখন ভয় পায়। তো আপনি ওর লেভেলে নামার চেষ্টা করেন একটু, যে চলো তোমার কোথায় সমস্যা আমি বলে দিই, বা একদিন তাকে একটু ইন্সপায়ার করার জন্য হোয়াইট বোর্ডের সামনে বা ব্ল্যাক বোর্ডের সামনে নিয়ে আসেন, তাকে একটু বাহবা দেন, কোন একটা কাজ আপনি জানেন সে এটা পারবে, সেটা ওকে দিয়ে করিয়ে তাকে একটা ইন্সপায়ারেশন কিছু একটা করে। আই এম শিওর যে আস্তে আস্তে সে চেঞ্জ হবে, বাট ইট ইজ নট দ্যাট ইজি যত সহজভাবে আমি বললাম। আপনার সময় নিয়ে, কারণ তার কোন জায়গায় স্ট্রেংথটা আছে আর কোন জায়গায় উইকনেসটা আছে সেটা আগে বের করতে হবে। ওই স্ট্রেংথটা নিয়ে তাকে প্রেস করেন, তখন সে আস্তে আস্তে তার উইকনেস গুলো কভার করা যাবে। জি জি স্যার, ধন্যবাদ। আমি মোহাম্মদ ফয়সাল, সুইস বাংলাদেশ ফাউন্ডেশন থেকে বলছি, অ্যাকচুয়ালি সুইস স্কুল। স্যার আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি, যদি একটা মিনিট সময় দেন স্যার। জি প্লিজ। স্যার আমি আসলে জাপানিদের সাথে বেশ কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। দ্যাট মিনস হলো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা একটু ইমিডিয়েট যে ম্যাডাম যে কোশ্চেনটা করেছিল যে খারাপ স্টুডেন্টকে কিভাবে তাদেরকে টাইমলাইনে নিয়ে আসা যায় বা তাদের কিভাবে এনকারেজ করা যায়। স্যার আপনি অনেক চমৎকার একটা অ্যান্সার দিয়েছেন। তো এইটাই হলো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সমস্যাগুলো, যেটা হয় যে ভালো তাকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, যে খারাপ তাকে আমরা অনেক বলি তুমি পারতেছো না, একসময় কি ড্রপ আউট হয়ে যায়। তাকে যেমন যে ভালো তাকে হয়তো 4 অঙ্কের ম্যাথ করলো, যে খারাপ সে 2 অঙ্কের ম্যাথ, আস্তে 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 করে তার 3 অঙ্কে 4 অঙ্কে ওকে ওই লেভেলে নিয়ে আসা। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা টিচাররাও অনেক সময় সেই সুযোগ থাকে না, সময় থাকে না, বা সেই রকম ভাবে আমাদের চেষ্টাটাও থাকে না। দ্যাট মিনস অনেক ছেলে মেয়ে জড়ে যায় আসলে পড়ালেখা যখন তাদের কাছে ভালো না লাগে, প্রত্যেকদিন তাকে যদি ডিনাই করা হয়, তুমি ভালো করতে ডিসকারেজ করা হয়, তখন কিন্তু সে একসময় পড়াশোনা থেকে জড়ে পড়ে। আমি জাস্ট এক্সাম্পল বলবো, আমাদের স্কুলে 4-5টা ছেলে মেয়ে আছে
সে ভালো করতো না একসময়, রাস্তাঘাটে ক্রিকেট খেলতো। আমরা যেহেতু আন্ডার প্রিভিলেজ চিলড্রেন নিয়ে কাজ করি, ওই ছেলের নাম ছিল রাকিব। এই রাকিবকে দেখলাম যে ভালো ক্রিকেট খেলে, ওকে স্কুলে নিয়ে আসলাম, ওর চাহিদা কি, ও ক্রিকেটের ব্যাট বল এভরিথিং কিনে দিলাম। রাকিব এখন আবাহনীতে খেলে এবং সে আন্ডার 16 এখন পড়াশোনায় ভালো করতেছে, তার নিট গুলো ফুলফিল করে দিলাম, সে এখন ভালো একজন ক্রিকেটার হওয়ার জন্য সে খেলতেছে। সেম দ্য ওয়ে নূর আলম অনেক ভালো ছবি আঁকতো, কিন্তু পড়াশোনার আগ্রহ ছিল। তো কি করলাম, চারুকলা থেকে ওর টিচার এনে ওকে শিখালাম, ওর ছবি এখানে ধানমন্ডি ডিগ্রিতে 2বার এক্সিবিশন, কিন্তু বাট হি ইজ নট গুড স্টুডেন্ট, বাট তার আগ্রহটা ছিল সে ছবি আঁকার প্রতি, কিন্তু এখন এমন চমৎকার ছবি আঁকে যে আসলে প্রফেশনালদের মতো। সেম তো একটা ছেলে রিক্সা, অনেক সুন্দর কণ্ঠ, বাট ভালো স্টুডেন্ট না, তাকে পড়াশোনার ভিতরে নিয়ে আসলাম, তার গানকে প্রায়োরিটি দিলাম। ঢাকা ইউনিভার্সিটি, আমিও ঢাকা ইউনিভার্সিটির একটা স্টেজে নিয়ে যাওয়ার পরে সবাই এখন থেকে সেও কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ এবং সে পড়াশোনা রিলেটেড অনেক অ্যাক্টিভিটিস সে করে। সো এরকম করে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদেরকে ড্রপ আউট অবস্থায়, ভালো স্টুডেন্ট না, তারা পড়াশোনা ভালো লাগে না, বাট তাদের নিড গুলো আমরা যখন ফুলফিল করতে পেরেছি, তার যে প্রতিভাগুলো বের করে নিয়ে আসতে পেরেছি, তখন থেকে তারা কিন্তু পড়াশোনায় খুবই আসলে মোটিভেট। একটু কেয়ারফুলি আসলে হলো, আমাদের অনেক টিচাররা তাদেরকে স্কুল থেকে বের করে দিতে চেয়েছিল, বাট একটু অবজারভেশন করার পরে তারা কিন্তু এখন এই আগামীর যতগুলো নিউজ পেপার হয়েছে, এইসব ছেলে মেয়েদের নিয়ে অনেক নিউজ হয়েছে। আশা করি যে আমরা আসলে প্রত্যেক ছেলে মেয়ে অনেক বেশি পোটেনশিয়াল, তো আমরা যদি সবাই একটু গুরুত্ব দিই যার যার জায়গা থেকে, টিচাররা যদি, তাহলে ডেফিনেটলি অনেক ভালো কিছু বের হয়ে আসবে। থ্যাংক ইউ ফারজা, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলেছেন। আমি শুধু আপনার ড্রপ আউট শব্দটা থেকে বলি যে ড্রপ আউট যেটা আপনি বলছেন, এটা কিন্তু অনেকে আমরা টিচার হয়ে ধৈর্যহারা হয়ে যাই তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে না নিয়ে আসতে পারি, এটা তো অফকোর্স আমাদের ব্যর্থতা, বাট এট দ্য সেম টাইম ভয়ঙ্কর একটা রূপ হলো যে এরা দেখেন যখন আপনি ড্রপ আউট হলো তখন তারা কোথায় যাচ্ছে? প্রথম হলো ক্লাস থেকে দূরে সরে যাবে, কারণ সে ভালো পারফর্ম করতে পারছে না, অন্য ক্লাসমেটদের লজ্জায় সে চলে যাবে। তারপরে সে বাড়িতে গিয়ে ঢুকতে পারবে না, বাড়ি থেকেও বেরিয়ে যাবে, গিয়ে রাস্তায় দাঁড়াবে। তারপরের অবস্থাটা আমার বলা দরকার নেই, তাহলে সমাজটা আমাদের কি হবে? তো আমার নিজস্ব ইন্টারেস্টেই আমাকে ঝাঁপায় পড়তে হবে ওই ছেলেটা যেন ড্রপ আউট না হয়, সো দ্যাট আই ক্যান হ্যাভ মাই পিসফুল লাইফ। এটা এমন ভাবার কোনো কারণ নাই যে ও পড়ে না, ও চলে গেল, আমার কি? সেটা না, কিন্তু ওই কিন্তু আমার বিরক্তির বা আমার অশান্তির কারণ হবে সমাজে যদি আমি প্রপারলি তাকে হ্যান্ডেল না করি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আর কে কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি রিদওয়ানুর রহমান, আহমেদ ফাউন্ডেশন স্কুল ছিলাম। আমার বিষয় ছিল সেটা হচ্ছে একজন একটা ক্লাস স্টুডেন্টের সংখ্যা কথা বলেছিলেন। এখন আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে একজন টিচারের সময়ের ভিতরে 6 ঘন্টার ভিতরে দেখা যায় যদি তার একটু ক্লাস হয়ে থাকে পরপর ক্লাসগুলো, তো সে প্রপারলি এডুকেশনটা কিভাবে দিতে পারবেন বা পূর্ব পরিকল্পনা করে এসেও তার সে কতটুকু দিতে পারবেন ক্লাসে গিয়ে যদি পরপর হয় এরকম, বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে বা অনেক জায়গায় এরকম হয়ে থাকে। তো এটার কোনো সলিউশন আছে কিনা, বা এক থেকে স্টুডেন্টদের থেকে টিচার বেশি বাড়াতে পারছে না, অন্যদিক থেকে সেম টিচার দিয়ে স্টুডেন্টদের পড়ানো হচ্ছে, সেই বিষয়টা কতটুকু ফ্রুটফুল হচ্ছে সেটা একটু যদি আলোচনা করতেন আর কি। না, এটা অবশ্যই একটা সমস্যা। এটা তো ধরেন আমাদের দেশে রিমোট এলাকায় যদি যান দেখবেন যে 2টা টিচার সমস্ত ক্লাস নিচ্ছে, মানে 5টা ক্লাসের সব কটা ক্লাস তারা নিচ্ছে। তো এইটা তো একটা প্রবলেম, কারণ আমার আপনার মতো যারা একটু ভালো থাকতে চাই আমরা সব ঢাকায় চলে আসি, ভালো স্কুলের ভালো জায়গায়, কিন্তু ওনাদের তো কোনো ইনসেনটিভ নাই। এটা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে আমি দেখছি যে গ্রামেও ভালো শিক্ষক যাচ্ছে, নাম্বারও বাড়ছে, আস্তে আস্তে যাচ্ছে। বাট ইউ আর রাইট যে এটা একটা সমস্যা, ডেফিনেটলি সমস্যা। নাম্বার অফ টিচার ইজ নট অ্যাডিকুয়েট, এর নাম্বার সাফিসিয়েন্ট না, যার ফলে আমাদের স্টুডেন্ট গুলো ডিপ্রাইভ হচ্ছে কোয়ালিটি টিচিং থেকে। দ্যাটস রাইট, আই ফুললি এগ্রি। এন্ড আপনার এই এটা ওপিনিয়নটা থ্রু স্কুল আপনি সবসময় বলে যাবেন, আপনার প্রিন্সিপালের কাছে বলে যাবেন যে দেখেন আমাদের আর টিচার বাড়ান, আর ম্যানেজমেন্টের উপর একটা চাপ রাখবে। তো কোনো এক সময় হয়তো তাদের আর্থিক সচ্ছলতা, অনেকগুলো কারণ আছে, তাদেরও যে ইচ্ছাকৃত করে সেটা না। তো সেই জন্য পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
বাট আমার কাছে কোনো রেডিমেড আনসার নেই, মানে এটা সাবস্টিটিউশন কিছু নেই, এটাকে নাম্বার বাড়াতেই হবে টিচার। জি মিস হাত তুলছেন অনেকক্ষণ ধরে, বলেন আনমিউট। হ্যাঁ, আমি হাত তুলেছি কেন, আমাদের একজন টিচার বললেন না যে আমরা যদি উইক স্টুডেন্ট, তারপরে ভালো স্টুডেন্ট, মাঝারি স্টুডেন্ট এই ধরনের হয় তাহলে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। এটা কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং ম্যানুয়াল এবং ট্রেনিং দিয়ে বারবারই আমরা কিন্তু 16 সাল থেকেই শুরু করেছি, যে ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং এর মাধ্যমে আমরা কিভাবে টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করব, এবং সেই এঙ্গেজ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে টিম ওয়ার্ক করানো, পেয়ার ওয়ার্ক করানো, আপনার জোড়ায় কাজ করান, দলগত কাজ করান। আপনি দেখবেন আপনি যেটা শিখাতে চাচ্ছেন, আপনার স্যার বারবার বললো যে শিখাতে যাওয়া দরকার নাই, ওদেরকে ওদের মতো করে শিখতে দেন। সেই শিখতে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এঙ্গেজ করতে হবে টিচারদের, স্টুডেন্টদের এঙ্গেজ করতে হবে। সেই এঙ্গেজ করার মধ্যে আপনার যত ক্রিয়েটিভিটিটা, আপনি যত ক্রিয়েটিভ প্ল্যানিং হবে আপনার, তত আপনার শিক্ষার্থী আনন্দ পাবে এবং শিখতে পারবে এবং কেউ পিছিয়ে পড়ে থাকবে না। এটা আপনার জন্য একটা ফিডব্যাক যে আপনার কারণেই কি ও পিছিয়ে থাকছে নাকি ওর কারণেও পিছিয়ে থাকছে। এই জিনিসটা কিন্তু আমরা বারবার বলছি, ডায়াগনোসিসটা আসবেও তখনই যখন পিছিয়ে পড়া ছাত্র থাকার কথা না, একটা স্টুডেন্ট বা ছোট ক্লাসে তো থাকারই কথা না, বড় যখন আমরা অনেক উঁচু ক্লাসে যাই তখন হয়তো জিনিসগুলো একটু কঠিন হয়ে যায়, অনেক কিছু বোঝার ব্যাপার থাকে, সেটাও কিন্তু আমাদের নিচু ক্লাসে শেখার ত্রুটি থেকে ওটা কন্টিনিউ করে। তা আমাদের, ওরা দেখবেন যে আপনার কাছ থেকে বুঝতে না পারলে ওরা হয়তো তার বন্ধুর কাছ থেকে বুঝতে পারে ভালো। তা আমাদের বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হবে, আর সবসময় টিচার ওরিয়েন্টেড না হয়ে স্টুডেন্ট ওরিয়েন্টেড। আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে এখন বারবারই বলে, আর আপনাদেরকে আমরা বারবারই বলছি, আমরা 3টা ডোমেইনকে কাজে লাগাতে চেষ্টা করব, এবং আপনারা সবাই জানেন যে ডোমেইন গুলো কি কি। সেই ডোমেইন গুলোকে যদি কাজে লাগান ঠিক মতো, একটা স্টুডেন্ট অবশ্যই শিখবে। সেই ডোমেইন গুলো আপনারা জানেন, এখন আপাতত জানেন, অনেক দিন আপনারা ট্রেনিং নেওয়ার পরে কেউ কেউ অনেকে আছে নতুন জানেন না, কিন্তু যারা ট্রেনিং তারা জানেন যে আমরা 3টা ডোমেইনকে লক্ষ্য করে যখন পড়াই, মানে আমরা যখন টিচিং লার্নিং প্রসেসটাকে নিয়ে যাই, সেটা আপনারা বলতে পারবেন 3টা ডোমেইন কি? শাওলিন লার্নিং আপা এর মনে 3টা হয় কিছু ডোমেইন। একটা বলতে চাচ্ছিলেন আপনার। হ্যাঁ, শাওলিন আপা বলেন। উনি হাত তুলেছিলেন একটু আগে। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? না, আমার মনে হয় যে নাফিসা ম্যাডাম যেটা বললেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানে বাচ্চাটা কি কারণে পারছে না, আমি একটা আমার নিজের লাইফের বলি, আমি একটা আমার হাতে খড়ি হয় কুমিল্লা মিশনারি স্কুলে। সেই মিশনারি স্কুলের সব যে সিস্টাররা পড়াতেন, তো সেখানে প্রতিদিন হোমওয়ার্কে বা ক্লাস ওয়ার্কে উনি কতগুলো স্টিকার নিয়ে আসতেন, স্টার, অল স্টার, প্রত্যেকেই স্টার পাচ্ছে। তবে তার মধ্যে খেয়াল করে দেখা যায় যে একটা ভালো একটু বড় স্টার, একটা একটু ছোট স্টার, কিন্তু স্টার সবাই। এই যে একটা ইন্সপিরেশন যে আমার খাতা ভর্তি স্টার, এটা একটা খুব ভালো, যে সবাই স্টার পেতে চায়। অনেক রকমের, মানে ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্ট অ্যাবিলিটি এবং তাদেরকে স্টাডি করে সেইভাবে স্টেপস নেওয়া। আর আমি যেটা বলি, আমার লাইফে যেগুলো আমি অবজার্ভ করেছি, আই ডোন্ট হ্যাভ এনি মানে ফর্মাল এডুকেশন অন এডুকেশন বা টিচিং এ। আমি নিজের টিচার, আমি আমার লাইফ থেকে যেগুলো আজকে যে স্লাইড গুলো দেখালাম, ইজ অল বেসড অন দ্যাট। আমি কোথাও কোনো ফর্মাল, আমি জাস্ট আমি পথ চলতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি তারই একটা রূপরেখা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর বাকিটা ইন্টারনেট আছে, আমরা দেখে নিই সেখান থেকে। আমার মনে হয় আর যদি কারোর প্রশ্ন না থাকে, আর আমার একটা কিছু বলার ছিল মিসকে দেওয়ার আগে।
ফাইনালি। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকে আমারও খুবই একটা ভালো অভিজ্ঞতা হলো এবং আমার অনেক গর্বের দিন যে স্যারকে আনতে পেরেছি আমাদের মধ্যে, ওয়েলকাম করতে পেরেছি আগামীতে। আর আমরা সবাই আজকে স্যারের স্টুডেন্ট হয়ে অনেক কিছু শিখলাম। তো স্যারের একটা সারপ্রাইজ ছিল, স্যারকে বললে আবার সারপ্রাইজটা বললে যে সারপ্রাইজ উনি আবার আমার উপর রেগে যাবেন, খেপে যাবেন, তারপরে আমি না বলে পারছি না। স্যার আপনার স্টুডেন্ট হয়ে আজকে এখানে আরেকজনকে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের আরেকজন লেজেন্ডারি টিচার আছেন, স্যারের এক্স কলিগ প্রফেসর ইফতেখার আনাম, উনি কিন্তু আপনার ক্লাসটা করেছেন। Really, you can see him in the participant list. তো ওনারা actually কবির স্যার এবং আনাম স্যার, ওনারা দুজন আমাদের ইউএপির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেজেন্ডারি টিচার। কারণ স্টুডেন্টদের কাছে ওনারা ছিলেন রোল মডেল। আনাম স্যার তো এখনো আছেন, স্যার ড্যাফোডিলে আছেন এখন। তো এই জন্য আর কি মানে আমরা এই স্যার আনমিউট করেছেন, আমার অনেক সৌভাগ্য। স্যার কিছু যদি বলেন আমরা খুবই বাধিত হব। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আনাম। আমাকে যখন বললেন তখন আমি প্রথমে বললাম একটু বাংলাদেশের খেলা, তো বাংলাদেশের খেলার সামনে দেখছি আর আপনার শুনছি, তো ইট ওয়াজ অ্যান অনার অ্যান এক্সপিরিয়েন্স। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার। কবির স্যার আমার টিচার এবং কলিগ কাম মেন্টর সবই ছিলেন আমাদের ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্টের। স্যার বহুদিন লিডার ছিলেন, আবার 20 years। তো স্যারকে খুব মিস করি। তো ভালো স্যারের সাথে একটু দেখা করতে আসি। তো আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আপনারা অনেক কেয়ারিং স্টুডেন্টদের ব্যাপারে, এবং আমি মনে করি যে টিচার হিসেবে আপনার ইনশাল্লাহ অনেক ভালো এবং ভালো হবেন আরো, বিকজ স্টুডেন্টদের প্রতি কেয়ারিং হওয়াটা এটা স্টুডেন্টরা বুঝে যে কে আমাদেরকে ভালোবাসে, কে আমাদের ভালোবাসে। তো কাজে আপনার ইনশাল্লাহ ভালো হবেন। আর স্যারের কথা শুনছিলাম পুরা, এবং তো গল্পের ছলে অনেক কথা বললেন, খরগোশ গল্প বললেন, সবই শুনেছি আমি এবং খুব ভালো লাগলো। আর মেরিন ম্যাডামকে অনেক ধন্যবাদ দিই যে আপনি এটার উদ্যোগ নিয়েছেন এবং আইডিয়াল পার্সনকে এনেছেন এখানে। আমাদের ইউনিভার্সিটি থাকতেও কিন্তু কবির স্যার টিচারদের ট্রেনিং এর একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং সেটা এখন তো অনলাইন হওয়ার জন্য এটা বোধহয় বন্ধ হয়ে আছে। আরেকটা যেটা স্যার করেছিলেন সেটাও আমি জানি কোথায় যাবে, যে ইসলাম থেকে বাচ্চাদেরকে নিয়ে এসে কি বলে বাংলা অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট এবং কি বলে অঙ্কের কতগুলি ইনিশিয়াল পরিচয় দেওয়া, আবার 3 মাসের একটা ট্রেনিং কোর্স, এবং সেই ট্রেনিং কোর্সটা করতো আমাদের স্টুডেন্টরা। তো এটা উদ্যোগ পুরোপুরি নিয়েছিলেন স্যার, আবার 10 বছর ধরে স্যার এটা চালিয়েছিলেন। তো এই দুটা জিনিসই আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড সেশন। আমি অনেক কিছু শিখেছি আজকে। আমার শেখার শেষ কখনো হবে না, আরো আগ্রহ বেড়ে গেল। থ্যাংক ইউ। আপনি এত সকালে ঘুম থেকে উঠেছেন, আমি তো আসলেই আমার ভাষা নাই টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু ইউ যে এই লেকচার শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রেসিডেন্টকে ডাকতে যাচ্ছিলাম, তো যাই হোক ভয়ে ভয়ে ডাকছিলাম না। থ্যাংক ইউ, আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজেই জানান দিলেন। তো আমাদের অনেক সৌভাগ্য, আজকে অনেক মানুষকে আমরা পেয়েছি একসাথে। থ্যাংক ইউ সো মাচ। আর টিচাররা সবাই আপনারা পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আসলে প্রত্যেকটা কথাই আমরাও অনেক অনুপ্রাণিত হয়েছি এবং শিখেছি। আপনাদের যেসব সমস্যা হয় এগুলো আমার পার্সোনাল ফিলিং। থ্যাংক ইউ। মিস, আপনার কাছে আবার ইয়োর ফ্লোর। ও সরি, থ্যাংক ইউ স্যার। কবির স্যারকে আমরা আরো বেশি পাবো আশা করি। আনাম স্যারের কথাও শুনলাম। আসলে আমি মানে ব্যক্তিগতভাবে আরো পরিচিত হতে চাই আপনাদের সাথে।
যেহেতু আমি টিচার্স ট্রেনিং প্রোগ্রামের সাথে আছি, আমাদের টিচারদের মাঝে আপনি বারবার আসবেন, উৎসাহিত করবেন, কারণ আমরা তো ট্রেনিং দিয়ে শুধু দিলেই হয় না, ওই জায়গাটা ইমপ্লিমেন্টেশন এবং আমরা কি করছি সেটাও আপনি যদি জানতে চান, আমরা জানাতে চাই আপনাকে। তো ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আসার জন্য। আমাদের সকল টিচারদের পক্ষ থেকে, আগামী এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং মেহেরিন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ওনাকে নিয়ে এসেছো, আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছো এবং আমাদের টিচারদের জন্য একটা সুন্দর একটা সেশন হলো, আনন্দদায়ক একটা সেশন হলো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ মিস নাফিসা। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। আসসালাম, সবাই থ্যাংক ইউ আনাম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। সালাম ম্যাডাম। Thank you, sir. ম্যাডাম। আসসালামু আলাইকুম। সবাইকে Thank you. ধন্যবাদ।